ভূত.com। সবাইকে স্বাগতম ভূত নাইট শো ইউটিউব চ্যানেলে। আমাদের কাছে যিনি গল্পটি পাঠিয়েছেন তিনি চাচ্ছেন আমরা গল্পটা একদম হুবহু তার মতন করেই জানাই আপনাদের, কেননা তিনি চাচ্ছেন যেভাবে হোক না কেন আজকের এই ঘটনাটি শোনার পরে আপনারা যদি কেউ তাকে কোনো ধরনের সাহায্য করতে পারেন তাহলে সে চিরকৃতজ্ঞ থাকবে। সে এর ব্যাখ্যা এখনো পায়নি। আমি তার মতন করেই পড়ে শোনাচ্ছি। আমি জেরিন। আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে জলিতে অনার্স করছি। আমি আমার জীবনের 3 সময় 3 জায়গায় কাটিয়েছি। একদম ছোটবেলা থেকে স্কুল পর্যন্ত আমি ছিলাম গ্রামে, দাদাবাড়ি। এরপর কলেজ লাইফে আমার নানা বাড়ি শহরে, আর বর্তমানে অনার্স লাইফে হোস্টেলে ঢাকাতে কাটাচ্ছি। এই 3 সময়েই আমার সাথে আশ্চর্য ঘটনা ঘটেছে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আজ আমি স্কুল লাইফের ঘটনাটি মানে গ্রামের ঘটনাটি বলবো। আপনারা যদি পরেরগুলো জানতে আগ্রহী থাকেন, আমি এখানের প্রতিটা এপিসোড নিজেই শুনে থাকি। কমেন্টে জানাবেন, আমি তাদের লিখে পাঠিয়ে দেব। ঘটনায় চলে যাচ্ছি। আমার নানা বাড়িতে আমি একাই থাকতাম। 5 ভাই বোন হওয়ার কারণে মা বাবা ছোট 2 জনকে নিয়ে শহরে থাকতেন। আমি 3 নম্বর। বড় 2 জন তখন ঢাকায় হোস্টেলে থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন। ওদের নিয়ে মা শহরে থাকাতে আমাদের দেখা হতো খুব কম। আমি নানা নানুর সব থেকে প্রিয় নাতি, কারণ আমি একমাত্র তাদের সাথে থাকি। তাদের ভালো মন্দ দেখি, তারাও জেরেন ছাড়া কিছুই বোঝে না। যখন আমি 6-এ পড়ি, আমার কিছু বান্ধবী ছিল। আমরা প্রতিদিন একসাথে পুকুরে গোসল করতাম। প্রথম আমাদের পাশের যে পুকুর ছিল সেটাতেই করতাম। কিন্তু একদিন মাথায় কি উঠল, আমাদের ওখানে একজন জমিদারের পরিত্যক্ত বাড়ি ছিল, যেখানে কেউ যেত না। তার বাড়ির এরিয়াতে একটি বড় পুকুর ছিল, যেটা আসলে দিঘির মতন, কিন্তু সবাই পুকুর বলতো। যাই হোক, আমাদের গ্রামের সব থেকে বড় আর পরিষ্কার পানি ছিল সেই পুকুরে। ওটা অনেক গভীরও ছিল। আমাদের সবার ওই দিকটাতে যাওয়া বারণ ছিল। আসলে হয়তো প্রতিটা মানুষের একটা বয়স থাকে যখন তারা কোনো বারণ মানে না। তখন আমারও ওই বয়সটাই চলছিল। আমরা প্রায় 4 জন ছিলাম। ওরাই বলল, কিছুই হবে না, নে চল দেখি। আমরা ওখানের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু ওটা ছিল আমাদের মূল ঘর থেকে একটু দূরে। যেহেতু মেয়ে মানুষ, গ্রামের মেয়েরা ছোটবেলায় এতটুকু সেন্স থাকে যে গোসল করে ভেজা শরীরে মানুষের সামনে দিয়ে অনেকক্ষণ হাঁটা সম্ভব না। তাই আমরা একটা স্কুল ব্যাগে কিছু জামা আর ওড়না নিলাম। বাসায় এসে একেবারে চেঞ্জ করব। ওখানে বসে শুধু বড় একটি ওড়না লেপটে আসব। যাই হোক, সেখানে রওনা দিলাম। তখন বাজে সকাল 11টা। আমরা এর আগে কখনো জমিদার বাড়ির দিকে যাইনি। হাঁটছি, আমাদের সবার হাতেই ঘড়ি। ওখানে যেতে যেতে প্রায় 12টা। এত পথ কিভাবে কি বুঝতে পারলাম না। আমাদের গ্রাম যে এত বড় তাও জানতাম না, কিন্তু মনে হলো আমরা এক পথ দিয়ে কয়েকবার ঘুরে তারপর এখানে এসেছি। মানে কেউ আমাদের এখানে আসতে বারণ করছিল, বুঝলাম না। তখন বয়স কম ছিল, অত কিছু বুঝতাম না। কিন্তু যখন এসব নিয়ে নতুন করে ভাবি, তখন প্রতিটা বার নতুন কিছু মাথায় চলে আসে। জমিদার বাড়ির ভিতরে ঢুকতে দেখলাম একজন বৃদ্ধ লোক বসে আছে। বলল, তোমরা এখানে কি চাও খুকি? আমরা হেসে ফেললাম। বললাম, চাচা একটু গোসল করতে এসেছি। বলল, তোমাদের তো দেখছি খুব সাহস। কেন, পুকুরে গোসল করতে সাহস লাগে নাকি সাঁতার জানা লাগে? যা ইচ্ছা হয় করো, আমি বারণ করব না, কিন্তু মাঝে যাবে না, ওটা খুব গভীর। আর প্রায় অনেকগুলো বছর পরে এই পানিতে কেউ নামছে। ঠিক আছে চাচা, আপনার কথা আমরা রাখবো। এই বলে আমরা পুকুরের পাড়ে চলে গেলাম। এত সুন্দর পুকুর আমি আমার জীবনে দেখিনি। চারপাশে ঘাটলা দেয়া, সিঁড়িতে বসার জায়গা। শুনলাম জমিদার মশাই এখানে বসে মাছ ধরতেন। আমরা পুকুর ঘাটে বসে অনেকক্ষণ পানি নিয়ে খেললাম। এরপর পানিতে নেমে গেলাম। পানিতে নামার পর খুব ভালো লাগছিল। কেমন একটা ঠান্ডা পানি, শীতল বরফ পাচ্ছিলাম। কিন্তু যখনই আমি ডুব দেই, আমার মনে হচ্ছিল একটা ঝিনঝিন শব্দ আসছিল। এমন শব্দ আমি এর আগে কোনোদিন পাইনি। আমি ওদের কাছে জিজ্ঞেস করলাম, তোরা কোনো শব্দ পাও? ওরা বলে, কিসের শব্দ? ভাবলাম মনে হয় কোনো পোকা টোকা আশেপাশে ডাকছে, সেটাই শুনছি। আমি এবার ভাবলাম একটু ঘাটলায় বসে দেখি ওরা কিভাবে ডুব দেয়। এতেও এক ধরনের মজা আছে। হঠাৎ করে আমার হাত আর একটা শক্ত হাত টেনে নিয়ে যেতে থাকে পুকুরের দিকে। আমি একদম হতভম্ব হয়ে গেলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। সর্বশক্তি দিয়ে আমি চেঁচাতে লাগলাম আর হাত ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হচ্ছে না। একদম পুকুরের পাড়ে নিয়ে এসেছে আমাকে। এতক্ষণও দেখতে পারেনি কি এমন করছে। আতঙ্কে চোখ মুখ বিকৃত হয়ে এলো আমার। হচ্ছেটা কি এসব? চিৎকার করলাম সাহায্যের জন্য। দূর থেকে হইচইয়ের শব্দ কানে আসছে। আমার চেঁচামেচি শুনে ছুটে আসলো চাচা। আমার বান্ধবী 4 জন কিছুই বুঝতে পারছে না। আমি নিজেও বুঝতে পারছি না কি হলো এসব। কিন্তু আমার একজন বান্ধবীকে একটু কেমন যেন দেখাচ্ছিল, যার নাম ছিল সেতু। সেতু ছিল ওই 4 জনের মধ্যে সব থেকে ঠান্ডা। ও মানুষকে একটা থাপ্পড় মারার সাহসও পায় না কখনো। আমি কান্না শুরু করলাম। আমার হাত অনেকখানি কেটে গিয়েছে। এই মুহূর্তে পুকুরের পানি থেকে ভয়ানক কিছু যেন আমার কাছে আর নেই। আমি জানি এই মাঝের পানিতে আমাকে যদি কেউ টেনে নিয়ে যায় তাহলে আর বাঁচার সম্ভাবনা নেই। হঠাৎ দেখলাম চাচা এদিকে এসেও আবার ওই দিকে চলে যাচ্ছে। সেতু কেমন জানি অন্যরকম হয়ে উঠছে।
সেতু একাই পুকুরে ঝাঁপিয়ে পড়ল। আমি ভাবলাম আমাকেও পুকুরে ফেলে দেবে সে, কিন্তু সেতু একা ঝাঁপিয়ে পড়তে কিছুটা অবাক হলাম। ওকে কেমন যেন লাগছে, মনে হচ্ছে ওর মধ্যে অন্য কেউ। দেখতে দেখতে পানির নিচে তলিয়ে গেল মেয়েটা। স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে রইলাম আমরা। ধীরে ধীরে সেখানে ভেসে উঠল একটা মাথা, কিন্তু সেতু কোথায়? এমন বিভৎস ভয়ঙ্কর চোখ আর মুখ এর আগে কখনো দেখিনি আমরা। চোখ জোড়া জল করে চলছে এবং আমার দিকে তাকিয়ে হিস হিস করে উঠল ওটার মুখ থেকে যেন একটা সাপের মাথা বেরিয়ে এসে আবার ঢুকে গেল ভেতরে। এটা যে ওটার জিহ্বা তা বুঝতে বেশ কিছুটা সময় লাগলো আমাদের। হচ্ছেটা কি? ঝাপসা আলোতে পুরোপুরি বোঝা না গেলেও এটা যে কোনো মানুষ নয় এতে আমাদের সন্দেহ নেই। ভয়ে কাঁপতে লাগলাম। চিৎকার থেমে গেছে অনেক আগেই, এখন শুধু ভয়ে ফাঁপাচ্ছি। ভয়ঙ্কর ভাবে কাঁপছে পুকুরের পানি। বিভৎস প্রাণীটা স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও ওটার একটা হাত লম্বা হয়ে এগিয়ে আসছে আমার দিকে পানির নিচ দিয়ে। মুহূর্ত পরে আমি অনুভব করলাম শক্ত এক জোড়া হাত চেপে ধরেছে আমার দুটি পা। আতঙ্কে গলার সব শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম। এক মুহূর্ত শুধু চিৎকার, ভারী করে ফেললাম পরিবেশকে। তারপরে তীব্র টান অনুভব করলাম আমার পায়ে। পানিতে পড়ে গেলাম। পুকুরের মাঝামাঝি টেনে নিয়ে গেল হাতটা। মুখোমুখি হলো সে ভয়ঙ্কর বিভৎস প্রাণীটির। চুপচুপ শব্দ বেরিয়ে আসছে ওটার মুখ থেকে। চিৎকার করার শক্তি আর জোগাচ্ছে না শরীর। বড় বড় চোখ করে নিজের মৃত্যু মুহূর্ত অনুভব করতে পারছিলাম। এই প্রাণীটি মেরেছিল তার খেলার সাথীকে। সত্যি সেতুর কাছে চলে যাবে সে, কিন্তু এই অদ্ভুত দেখতে প্রাণীটি কি তাই শুধু বুঝতে পারল না। ওটার মুখ বিশাল হা হয়ে গেল। খপ করে আমার ঘাড়ে একটা জোরে কামড় বসিয়ে দিল। এরপর আমাকে নিয়ে ডুব দিল পুকুরের গভীরে। টর্চ লাঠি হাতে 5-6 জন লোক ছুটে এলো পুকুরের পাড়ে। একটা মেয়ের আর্তনাদের শব্দ শুনেই তারা ছুটে এসেছে। তারা পুকুর পাড়ে পৌঁছে শুধু দেখলো পুকুরের মাঝামাঝি জায়গা থেকে একটা মেয়ে পুকুরের পানির নিচে তলিয়ে যাচ্ছে। বুদবুদ উঠছে সেখান থেকে। একই টর্চের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে না কিছু। হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে সব অন্ধকার হয়ে গিয়েছে। তবে মনে হচ্ছে ওইটুকু জায়গা কারো রক্তে লাল হয়ে গেল। ভয় পেয়ে গেল সবাই। পুকুরে নামার সাহস হলো না কারো। একটু পরে আমি বহু কষ্টে দোয়া দরুদ পড়ে নিজেকে ছাড়িয়ে মাথা জাগালাম। আমাকে কয়েকজন মিলে ধরাধরি করে সেখান থেকে উঠালো। আমি আর পারলাম না, জ্ঞান হারালাম। পরের দিন দিনের আলো ফুটলে জানা গেল সেতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে অনুমান করলো গতকাল যে মেয়েটাকে পুকুরে তলিয়ে যেতে দেখেছি কয়েকজন ওটাই সেতু। কিন্তু মেয়েটা পুকুরে কেন নেমেছিল, যেখানে জমিদারের ভয়ঙ্কর মৃত্যুর পর থেকে দিনের বেলাতে অনেকে এখানে আসতে সাহস করে না। অনেক লোক একত্রে মিলে তল্লাশি চালায় পুকুরে। পুলিশ খবর পেয়ে আবার ভয়ঙ্কর কিছু ঘটতে পারে অনুমান করে বিশেষ ডুবুরির দল দিয়ে সারা পুকুর তল্লাশি করায়, কিন্তু সেতুর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। গ্রামের সহ আশেপাশের সব জায়গায় খুঁজে চলল তারা। গ্রামের মানুষের ভেতরে আতঙ্ক বেড়েই চলল। সেই আতঙ্ক মনে গভীরভাবে গেঁথে ফেলতেই আবার নিখোঁজের 3 দিন পর পুকুরে ভেসে উঠল মাথাবিহীন একটা কিশোরীর নগ্ন দেহ। অবিকল জমিদারের লাশের মতো পরিণতি ঘটেছে এটার। এটা যে সেতুর লাশ তাও বুঝতে অসুবিধা হলো না কারো। গ্রামের সকলকে স্তম্ভিত করে দিল এই দ্বিতীয় অদ্ভুত মৃত্যুটি। আমাদের গ্রাম সহ আশেপাশের সব গ্রামে পুকুরের ভয়ঙ্কর 2টি মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ল। নিত্যদিনের কাজে এই পুকুরের পানি ব্যবহার করতে হয় সকলকে মাঝে মাঝে। তবুও যাদের পক্ষে সম্ভব হলো গ্রামের প্রাচীন এই পুকুরটিকে ত্যাগ করল। পুলিশ আর গ্রামের মাতবর শ্রেণীর লোকেরা পড়ল বড় বিপদে। সকলে এই বিপদে সমাধান চাচ্ছে তাদের কাছে, কিন্তু ঘটনার আগামাথা কিছুতেই মাথায় ঢুকছে না তাদের। এরপর পেরিয়ে গেল প্রায় মাসখানেক। পুকুরটাতে এর মধ্যে আর কেউ নিখোঁজ হয়নি। একদিন গ্রামে গভীর রাত, সেদিন শেষ দুপুরে যে 6 জন কিশোরী পুকুরে গোসল করতে নেমেছিল তাদের আরেকজন মালতী। এখনো ঠিকমতো রাতে ঘুমাতে পারি না। চোখ মুদলে ভেসে ওঠে সেতু আর সে মাথাবিহীন শরীর দুটো। কি ভয়ঙ্কর অনুভূতি জাগে সারা মনে। ভাবে কেন যে সেদিন পুকুরে গোসল করতে নেমেছিল তারা, আর বড়দের নিষেধ সত্ত্বেও কেন এমন কাজ করেছিল। একটা ঘরেই নানা নানুর সাথে ঘুমাতাম, তার জন্য আলাদা বিছানা রয়েছে। আজও ঘুমোচ্ছিলাম। গভীর ঘুম ভেঙে গেল ফিসফিস একটা ডাক শুনে। জেরিন, এই জেরিন, এত ঘুমাস কেন? উঠ বেটি। কণ্ঠটা আমার পরিচিত। চমকে উঠে চোখ মেললাম। টিনসেট ঘরের খোলা জানালায় গিয়ে চোখ আটকে গেল তার। জ্যোৎস্নার আলোয় সেতুর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মুচকি মুচকি হাসছে মেয়েটা। সেতু আবার বলল, বাইরে আয় জেরিন, তোর সাথে কথা আছে। দেখ আমার সাথে কে আসছে। জানালার একদিকে সামান্য সরে গেল সে। তার পাশে উদয় হলো আর একটা মাথা। এটা কে? মিষ্টি হাসি লেগে আছে এই মুখেও। আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে, এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাদের? আমরা একসাথে কত খেলা করেছি, কত ঘুরেছি, আর আজ কতদিন দেখা হয় না। বাইরে আয় না হতচ্ছাড়া, আমাদের সাথে চল। আমি বিভ্রান্ত হয়ে বিছানায় উঠে চোখ ডলতে লাগলাম। কি দেখলাম? নানা নানুর দিকে তাকিয়ে দেখলাম দুজনেই ঘুমিয়ে আছে। আবার জানালার দিকে তাকালাম। সেতু আর আরেকজন দুজন হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে এগিয়ে গেলাম জানালার দিকে। যতই সামনে আগাই
অজানা একটা আতঙ্কে আমার বুকের ধকপকানি বেড়েই চলেছে। একেবারে জানালার কাছে চলে এলাম। মুহূর্তে উড়ে গেল সেতু আর সে মুখের মিষ্টি হাসি। একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে করুর হাসি হাসলো তারা। ভয় পেয়ে গেলাম আরো। এতক্ষণ যেন আমি ঘুমের ঘোরে ছিলাম। হঠাৎ অনুধাবন করতে পারলাম সেতু তো মারা গেছে অনেকদিন আগে। তারা এত রাতে এখানে কি করে আসবে? কৌতূহলতায় জানালার দিকে আরেকটু ঝুঁকে গেল সে। পিছিয়ে গেল সেতু আর সে মাথা। একই শরীর কোথায় ওদের? দুটো কাটা মাথা এখন জানালার ওপাশে তার মুখোমুখি। গলার নিচ থেকে শরীরের নিচের অংশ অদৃশ্য ওদের। খিলখিল করে হেসে উঠল ওরা। আতঙ্কে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। কণ্ঠের সব শক্তি খরচ করে চিৎকার জুড়ে দিলাম সেদিন। নানা নানো ধরফর করে উঠে তার কাছে চলে এলো। ভয়ে তেতলাচ্ছিলাম আর ফুপিয়ে কেঁদে কেঁদে জানালার বাইরে দেখছিলাম। কিন্তু ওখানে এখন কিছুই নেই। আমার কথাগুলোকে গুরুত্বের সাথে নিল না তারা। বলল স্বপ্ন দেখেছি। দরদ পরে ভরসা দিল। এত বাস্তব ছিল সবকিছু, কি করে এটা স্বপ্ন হয়? তারাও কি মারা যাবে তাদের মতো? ভয়ে মুষড়ে পড়লাম। সেদিন সেই পুকুরের ঘটনায় যে আমি ছিলাম নানা নানিকে কেউ জানায়নি। বয়স্ক ছিল তাই তাদের কাছে এটা ছিল এক দুঃস্বপ্ন। এরপর কেটে গেল কয়েকদিন। রাতে ঘুমিয়েছিলাম। শরীরে কারো ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ মেলেই দেখলাম একটা মুখ আমার মুখের উপর ঝুঁকে রয়েছে। আমার মা। বিছানায় উঠে বসলাম। মা বলল চল জেরেন, তোকে একটা জিনিস দেখাই, আয় আমার সাথে বাইরে। এই বলেই মা ঘরের বাইরে চলে গেলেন। ঘরে আর কেউ নেই। নানা নানু কোথায় গেল? খোলা জানালা দিয়ে বাইরে তাকাতেই মনে হলো এখনো রাত। বিভ্রান্ত হয়ে বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে এলাম। হ্যাঁ, রাতই তো। চাঁদের আলো যদিও পরিবেশ তেমন ঝাপসা নয়। ওই তো বাবা আর মা দূরে দাঁড়িয়ে রয়েছে। কোথায় যাচ্ছেন তারা? কখন এলেন তারা? একে অপরের দিকে তাকিয়ে এমন মুচকি মুচকি হাসছেন কেন? হাত ইশারা করে তারা দুজন আমাকে ডাকলেন। বিস্মিত হয়ে তাদের অনুসরণ করে চললাম। যতই দ্রুত হাঁটছি ততই তার বাবা মার চলার গতি বৃদ্ধি পাচ্ছে। কিছুতেই ধরতে পারছিলাম না তাদের। অনেক ডাকার পরেও পেছন ফিরে তাকাচ্ছেন না তারা। এরকম কি কারোর সঙ্গে হয়েছে এর আগে, নাকি অন্য কারোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি? একটা সময় পর আমি বিস্মিত হয়ে অনুধাবন করলাম বাবা মা সেই ভয়ঙ্কর প্রাচীন জমিদার বাড়ির পুকুরের কাছাকাছি চলে এসেছে, যেখানে নিখোঁজ হয়েছিল সেতু। পুকুরের একদম পার ঘেঁষে দাঁড়িয়ে আছে তার বাবা মা। ভয়ে ভয়ে ডাকতে লাগলাম তাদের। একই চমকে উঠলাম। ওখানে বাবা মা কই? তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে আছে সেতু আর আরেকটা মাথা। ঘুরে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। পুকুরের মাঝামাঝি কি একটা যেন ভেসে উঠল। চুকচুক একটা শব্দ কানে। কি একটা ভয়ানক মুখ ভেসে উঠল পানির ওপরে। জ্ঞান হারালাম। জ্ঞান হারানোর আগে শুধু দেখতে পেলাম বিদ্যুৎ গতিতে সেতু আর সেই মাথাটা ছুটে এসে আমার দুটো হাত শক্ত করে চেপে ধরল। কিন্তু আমার পাশে আরেকজন রয়েছে। কি এটা মালতী না? আর কিছু মনে নেই। পরদিন সে তোর নিখোঁজের পর যেমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মালতীকে খুঁজে না পেয়ে তারই পুনরাবৃত্তি ঘটল গ্রামে। আমি নিজেকে নিজের ঘরেই পেলাম, কিন্তু আমার পা পুরো কাদায় ঢেকে রয়েছে। তার মানে গতকাল রাতে আমি যেটা দেখেছি সেটা সত্যি ছিল। আমি ওখানে গিয়েছিলাম হেঁটে হেঁটে খালি পায়ে। প্রথমে কেউই বুঝতে পারল না মেয়েটা কোথায় গেল। মালতীর বাবা একটা পায়ের ছাপ খুঁজে পায়। ওটা গেছে পুকুরের দিকে। তার মানে রাতে পুকুরের দিকে গিয়েছিল মালতী। এর মানে যে কি কারো বুঝতে বাকি রইল না। কি এমন জিনিস যা অমন ভয়ের একটা পুকুরেও একটা মেয়েকে অমন রাতে টেনে নিয়ে যায়? অভাবনীয় বিষয় সকলের কাছে। মালতীর পরিণতি যে সেতুর ব্যতিক্রম নয় তা সবাই নিশ্চিত হয়ে গেল। সারাদিন ভোরে তাকে খুঁজেও কোথাও না পেয়ে পুকুরে নেমে কয়েকজন খোঁজ চালালো তার লাশের, কিন্তু কোনো লাভ হলো না। গ্রামের সকলে আতঙ্ক নিয়ে মালতীর মাথাবিহীন লাশটি পুকুরে ভেসে ওঠার জন্য 3 দিন অপেক্ষা করতে লাগলো। 3 দিন 1 সপ্তাহ পার হয়ে গেল। মালতীর লাশের কোনো হদিসই মিলল না। লাশ ভেসে উঠছে না দেখে সকলে অবাকই হলো। সে কি মারা গেছে নাকি বেঁচে আছে তাও কেউ অনুমান করতে পারছে না। এরপর আরো বেশ কিছুদিন কেটে গেল। মালতীর কোনো খোঁজ আর পাওয়া গেল না। পুকুর থেকে দুটো কিশোরী মেয়ের নিখোঁজ হওয়াটা গ্রামের মানুষের কাছে যেমন বিস্ময়কর, তার চেয়ে বিস্ময়কর 3 দিন পর তাদের মাথাবিহীন লাশ পুকুরে ভেসে ওঠা। এখন আরেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে মালতীর উধাও হওয়ার মধ্য দিয়ে। এর পেছনে কে বা কি আছে তা কেউ অনুমান পর্যন্ত করতে পারছে না এখন পর্যন্ত। পুকুরে সেদিন শেষ দুপুরে যে 6 জন কিশোরী মেয়ে গোসল করতে নেমেছিল, তারা সবাই যে একে একে পুকুর থেকে নিখোঁজ হচ্ছে এই সূত্রটাও কেউ ধরতে পারছিল না। ধরতে পারলে হয়তো তাদের উপর নজরদারি করে এই রহস্যের সামান্য কিনারা হলেও খুঁজে পেত। 6 জন কিশোরীর বাড়ি এই প্রাচীন পুকুরটাকে ঘিরে খানিকটা তফাতে। এর মধ্যেই তাদের 3 জন পুকুরের অজানা আতঙ্কের শিকার হয়েছে। 2 জনের লাশ খুঁজে পেলেও মালতীরটাও পাওয়া যায়নি। এরপর কেটে গেছে 7 মাস। আমাদের গ্রাম এখন আতঙ্কের গ্রাম। প্রাচীন সেই পুকুরের আশেপাশে যাওয়া সবার জন্য নিষিদ্ধ। সেতু, মালতী এর পরে তাদের বাকি 3 খেলার সঙ্গে জ্যোৎস্না, জুলেখা, মণিও নিখোঁজ হয়ে গিয়েছে 1 মাস 1.5 মাস বিরতিতে। বলা যায় সেতু আর মালতীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে তাদের সাথেও।
হয়তো আপন চেহারার রূপ নিয়ে আসা কিছুই ওদের পুকুরে নিয়ে গিয়েছিল গভীর রাতে, কিন্তু গ্রামের মানুষ তার আচ্ছ করতে পারেনি। নিখোঁজ হওয়ার পর পুলিশ স্থানীয়রা বাড়ি থেকে পায়ের ছাপ অনুসরণ করে নিশ্চিত হয়েছে যে মেয়েটা পুকুরের দিকেই গেছে রাতে। খুঁজে পাবে না জেনেও পুকুরে অনুসন্ধান চালানো হয়, গ্রামে গ্রামে খোঁজ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা অপেক্ষা করে থাকে পুকুর থেকে যে কোনো একা অবস্থাতে লাশটা ভেসে উঠবে। কিন্তু দিনের পর দিন চলে যায়, সেতুর পর বাকি 3 জন মেয়েও উধাও হয়ে যায়, কিন্তু তাদের লাশ আর কেউ খুঁজে পায় না। তখন গ্রামের মানুষ এবং পুলিশ একটি সূত্র অনুধাবন করে বিস্মিত হয়ে পড়েন যে 6 জন সেদিন দুপুরে গোসল করতে নেমেছিল তারাই কেবল এই কয়দিনে নিখোঁজ হয়েছে। গ্রামের অন্য আর কেউ এই আতঙ্কের শিকার হয়নি। তাছাড়া এই 6 জনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল একে অপরের, সকলেই প্রায় সমান বয়সের। গ্রামের কারো সন্দেহ নেই যে কোনো পিশাচ কিংবা অশুভ শক্তির কাজ এটি, যার বাস ওই পুকুরে। পুলিশের লোকেরা মুখে বলতে না পারলেও হাবভাবে তাদের সাথে একমত প্রকাশ করেছেন। কোনো মানুষের পক্ষে প্রথম 2টো খুন করা অসম্ভব, এটা সমাধান করা যে তাদের পক্ষে সম্ভব না তা বুঝতে পারছেন। এর সমাধান করবার জন্য গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিলেন তারা ডাকবেন কোনো তান্ত্রিককে, যে এই সব অশুভ শক্তি থেকে বাঁচাতে পারবে তাদের সকলকে, ভেদ করতে পারবে এই হত্যার নিখোঁজের রহস্য। দেখা যাক তিনি এই পুকুরে অশুভ কিছুর অস্তিত্ব খুঁজে পায় কিনা। আজকাল এই সব অঞ্চলে জালালউদ্দিন মাতবর নামে একজনের নাম বেশ শোনা যায়। লোকটা নাকি এক প্রকার পিশাচ বিশেষজ্ঞ। তার জীবনের অধিকাংশ সময়ই এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করে কাটিয়েছেন। তার সঙ্গে যোগাযোগ করতে বেশ কষ্ট করতে হলেও যোগাযোগ করা গেছে। পুকুরের শেষ যে মেয়েটি মারা গিয়েছে তারপর 2 মাস কেটে গেছে, এর মধ্যে না পাওয়া গেছে শেষ নিখোঁজ হওয়া 4 জন মেয়ের লাশ, আর না ঘটেছে নতুন আরো কোনো দুর্ঘটনা। আফসারপুরের মানুষ পুরোপুরি আতঙ্কিত হওয়ায় এবং একজন নিযুক্ত চৌকিদারের পাহারার কারণে প্রাচীন পুকুরটি এখন প্রায় পরিত্যক্ত, কেউই এদিকে খুব একটা আসে না। সন্ধ্যার প্রায় কাছাকাছি চাচা পুকুরটার আশেপাশে জায়গা চক্কর দিচ্ছেন। সেতুর লাশ যখন পুকুর থেকে তোলা হয় তখন তিনি উপস্থিত ছিলেন। পুকুরের যে দানবটার এই কাজটা হোক না কেন, ওটার ভয়াবহতা বুঝতে তার বাকি নেই। পরের 4 জন মেয়েও যে দানবটার খাবারের শিকার হয়েছে তা নিয়েও তার মনে সন্দেহ নেই। বাচ্চা 6টি মেয়ের জন্য তার মন খুবই খারাপ হয়েছিল, আর পিশাচটার জন্য রাগ আর ক্ষোভ। তারও একটা 15 বছরের মেয়ে পুকুরে নেমে সাপের কামড় খায়, এরপর বাড়িতে ছটফট করতে করতে মারা যায় অনেক বছর আগে। সে নিজ থেকেই তাই সুপারিশ করে পুকুরের এই পাহারাদারের কাজটা নেয়। 6 জনের পর আর একজনকেও নিখোঁজ হতে দেবে না সে। দিন রাত নজর রাখে পুকুরটার দিকে, কোন অল্প বয়সী মেয়ে আশেপাশে আসলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। আজ রাতটা চাঁদের রাত হবে। বিকেলের শেষ আলোয় পুকুরের দিকে তাকিয়ে আছেন চাচা। তার নাম শাহিন মিয়া। চারদিকে এত গাছ, তবুও বাতাস নেই। হঠাৎ খেয়াল করলেন পুকুরের মাঝখানের এক স্থানের পানি বেশ জোরে কেঁপে পুরো পুকুরে ছড়িয়ে পড়ছে। জায়গাটা থেকে এবার পানির বুদবুদ উঠছে। পুরোই অস্বাভাবিক ঘটনা। পুরো পুকুরের পানিতে ভয়ানক তাণ্ডব শুরু হলো। পানি ফুলে ফুলে উঠছে, পাড়ে পানির ঢেউ আছড়ে পড়ছে। পুকুরের মাঝামাঝি জায়গায় পানি চক্রাকারে ঘটছে। গাছের একটা পাতাও নড়ছে না, অথচ পুকুর হঠাৎই শান্ত হয়ে উঠল। আবার পুকুরের পানি ভেদ করে পুকুরের মাঝামাঝি জায়গায় ভেসে উঠল 4টা মেয়ের লাশ। মাথাবিহীন লাশ। কয়েক মুহূর্ত মাথা ঝিম মেরে রইল আলম মিয়ার। এরপরে চিৎকার করে ছুটতে লাগলেন গ্রামের দিকে। এই গ্রামটাকে গিলতে শুরু করলো পুকুরের সেই আতঙ্ক। রাত নেমে আসছে। এসব কিছুই পরে চাচার কাছ থেকে জেনেছি। চাচার পুরো বক্তব্যটি আপনাদের কাছে তুলে ধরছি। এখানে আমি নিজে ছিলাম না, কিন্তু চাচা 2 জন তান্ত্রিকের কাছ থেকে পুরো বিষয়টা জেনে আমাকে জানিয়েছেন। রাত 9টার কিছু বেশি হবে, একটা অটো এসে থামলো গ্রামের শেষ মাথায়। সিএনজির ড্রাইভার তর্ক করছেন 2 জন আরোহীর সঙ্গে। ড্রাইভার লোকটা রাগে ফুঁসছে আর বলছে আর ভেতরে যাওয়া তার পক্ষে সম্ভব না। এদিকে কিছুই চেনে না সে, রাতে ফিরতে ঝামেলা হবে তার। অটোর ভেতরে বসা কিছুটা বয়স্ক যাত্রী বারবার বলছেন আর 10 মিনিটের পথ কেবল। তিনি চেনেন এখানে নামিয়ে দিলে হেঁটে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে তাদের। ড্রাইভার কিছুতেই যাবে না, তর্ক থামছে না। লোকটা ভাবছে লোক দুটোকে দেখেই পাগল মনে হয়েছিল তার। কেন যে গাড়িতে তুলতে গেল? চেলা গুরু মানে ওরা, কেমন তান্ত্রিকের মতো গেরুয়া পোশাক পরা, অদ্ভুত সাজসজ্জার লোক দুজনেই, কথাবার্তার ধরন উল্টাপাল্টা। যাত্রীর 2য় জন বয়সে কম লোকটা এবার খেকিয়ে উঠল, যা বেটা নেমে যাচ্ছি, এই নে তোর ভাড়ার টাকা, আমাদের তুই চিনতে পারিসনি, দেখবি কেমন ভূত লেলিয়ে দেয় তোর পেছনে, চলেন নেমে যায় ওস্তাদ। এমন পরিবেশে এমন কথা শুনে ভয়ে মুষড়ে গেল ড্রাইভার। ফিরতে হলেও দীর্ঘ নির্জন একটা পথ দিয়ে ফিরতে হবে তাকে। নামতে হইব না, যাইতেছি, আর তর্ক না করে এগিয়ে চলল সে সামনের দিকে। মনে মনে বংশ উদ্ধার করে দিচ্ছে 2 জন যাত্রীর। হারু আলম বিরক্ত হয়ে তাকালো। তান্ত্রিকের কাজ হচ্ছে মানুষের মন থেকে ভূত প্রেত পিশাচের ভয় দূর করা। তার অ্যাসিস্ট্যান্ট জহিরকে এতদিন শেখানো তন্ত্র শিক্ষার কোনোই ফল নেই। ও তান্ত্রিক হয়ে উল্টো মানুষকে ভূত লেলিয়ে দেওয়ার ভয় দেখায়।
অবশ্যই এটা করা ছাড়া ড্রাইভারও আর এগোতো কিনা সন্দেহ। এসব চিন্তার চাইতে বড় চিন্তা তারা যে কারণে এই গ্রামে এসেছেন সেটা। প্রাচীন একটা পুকুরে 6 জন কিশোরী নিখোঁজ হয়েছে গত 1 বছরে। সাধারণ কারো কাজ হলে নিশ্চয় তাদের ডাকা হতো না, অশুভ শক্তি। কিন্তু একটা প্রাচীন পুকুরে এটা হঠাৎ উদয় হলো কেন? আর কিশোরী বয়সের মেয়েদের নিয়ম মেনে নিজের শিকার বানাচ্ছে কেন? 6 জনের 4 জনের লাশ নাকি খুঁজে পাওয়া যায়নি। গ্রামের দিকে যতই গাড়ি এগোচ্ছে তাদের চোখে ভিড় আর লোকের চঞ্চলতা ধরা পড়ল। আজ আবার কিছু হয়েছে নাকি? চারদিকে কোনো বাতাস নেই, অথচ পুকুরের পানি কোনো একটা উত্তাল নদীর পানির মতোই কাঁপছে। পুকুরের মাঝামাঝি 4টি বাচ্চা মেয়ের লাশ। ওভাবে দেখে দুজনেরই দম বন্ধ হয়ে এলো যেন। দূর থেকে দেখেও বোঝা যাচ্ছে ওদের মাথা ধারালো দাঁত দিয়ে কামড়ে কেউ আলাদা করে ছিঁড়েছে। রাশেদ জালালউদ্দিন মাতবরের মুখের দিকে তাকালো। ওটা শক্ত হয়ে গেছে, কি একটা ক্রোধে যেন কাঁপছে। তার চোখ দুটো খুঁজে বেরোচ্ছে পুকুরের ভেতরে থাকা এমন কিছু যা কারো চোখে ধরা পড়ছে না। সে অস্বাভাবিক কিছু একটা যে এই পুকুরে আছে তা অনুধাবন করতে পারছে। হঠাৎ তার মনে হলো লাশগুলোর পাশ থেকে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। কেমন আটকে উঠল সে। দুজনেই ঘুরে এলাকার লোকগুলোর কাছে গেল। হারুমিয়া বললেন, লাশগুলোকে যত দ্রুত সম্ভব তুলে ফেলা উচিত। সকলেই কেমন আমতা আমতা করতে লাগলো। এটাই স্বাভাবিক, সকলে ভয় পেয়ে আছে। পুকুরে যে অশুভ শক্তি থাকুক, ওটা লাশগুলোকে নিয়ে কোন একটা খেলা খেলছে। লাশ যতক্ষণ পুকুরে থাকবে ওটারই লাভ। কেউ পুকুরে এই মুহূর্তে নামতে রাজি নয়। বুঝতে পেরে তিনি বললেন, আমরা দুজন নামবো। সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তান্ত্রিক লোক, এরা সাহসী তো হবেই, তবুও কিছুটা আতঙ্কে সকলের মন চঞ্চল হয়ে উঠল। এদের কিছু হয়ে গেলে তাদের এই আতঙ্ক থেকে উদ্ধার পাওয়ার ভরসা করার আর কিছুই রইবে না। গেরুয়া পাঞ্জাবি খুলে এখন তাদের পরনে শুধু লুঙ্গি। নেমে পড়ল দুজনে পুকুরের ঠান্ডা পানিতে। গলা, হাত আর কোমরে জড়িয়ে আছে রক্ষা কবচ। জহিরকে সতর্ক করে দিলেন ওস্তাদ, পানির নিচ থেকে কোনো হাতের স্পর্শ বা টান অনুভব করলে উত্তেজিত হবে না। মন্ত্রই রক্ষা করবে তোমাকে, জানে সে। তবুও কিছুটা উত্তেজনা মনে চেপে রয়েছে। সাঁতরে পুকুরের মাঝামাঝি চলে গেল দুজনে। লাশ 4টির পাশে। লাশগুলোর শরীর কাছ থেকে দেখতে আরো ভয়ঙ্কর। শরীর স্পর্শ করতেই জহির অনুভব করল কোনো কারণে শরীরগুলো একটু বেশি পিচ্ছিল হয়ে আছে। ওস্তাদের দিকে তাকালো। তিনি চোখ ইশারা করে তাকে দাঁড়িয়ে থাকতে বলে পানিতে ডুব দিলেন। বুক ধক করে উঠল তার। প্রায় 2 মিনিট পর হারুমিয়া পানির উপরে ভেসে উঠল। তার কণ্ঠ কাঁপছে। জহির দ্রুত লাশগুলোকে নিয়ে পাড়ের দিকে চলো। সঙ্গে দড়ি দিয়েছিল লোকগুলো, ওগুলো দিয়ে লাশ 4টির শরীর আটকেছিল তারা দুজন। এরপর একজন সামনে থেকে আরেকজন পেছন থেকে ভেলার মতো করে লাশগুলোকে টেনে নিয়ে যেতে লাগলো পাড়ের দিকে। পুকুরের কম্পিত পানির স্রোতে খুব একটা কষ্ট করতে হলো না তাদের। তাদের এমন কাজ দেখে অনেকের মনে সাহস ফিরে এসেছে। ওরা পাড় থেকে লাশগুলো টেনে উপরে তুলতে সাহায্য করলো। পাড়ে তুলে দ্রুত কলা পাতা দিয়ে নগ্ন লাশগুলোকে ঢেকে দেয়া হলো। ভিজে চুপসে গেছে দুজনেই। সঙ্গে আনা পুটলি থেকে গামছা বের করে গা মুছে পোশাক পাল্টে নিল। উত্তেজিত মানুষের একটা অংশ লাশগুলোকে ঘিরে ভিড় করছে, আর বাকিরা 2 নবাগত সাহসী তান্ত্রিককে। এদের এই কাজটুকুই তারা যে ভণ্ডতান্ত্রিক নয় তার দলিল হিসেবে প্রকাশ পেল সকলের কাছে। হারুমিয়া বললেন, আমরা দুজন খুবই ক্লান্ত, একটু থাকার ব্যবস্থা করে দেন আর লাশগুলোকে দ্রুত দাফনের ব্যবস্থা করেন। তান্ত্রিকদের মুখে লেগে থাকা আতঙ্ক সকলে খেয়াল করলেন। পুলিশ জানালেন ময়নাতদন্তের জন্য লাশগুলো নিয়ে যাবেন তারা। হারুমিয়া নিষেধ করলেন, বললেন কোনো লাভ নেই, আর নিয়ে গেলেও সকালের আগে লাশগুলোকে যাতে কোথাও না নিয়ে যাওয়া হয়, দাফন করে ফেলাই ভালো। রাতের আধারে ওরা বিপজ্জনক। কিন্তু পুলিশের লোকেরা কিছুতেই তার কথা শুনলেন না। এমনিতেই এই কেসটায় তারা অসংখ্য ব্যর্থতার নমুনা দেখিয়েছেন। তার উপর ভূতের ভয়ে সারা রাত লাশ ফেলে রেখেছে। দেখলে সকলের কাছে অপদার্থ খ্যাতি পেতে হবে তাদের। 2 তান্ত্রিককে এলাকার মেম্বারের হাতে তুলে দিয়ে বিদায় দিয়ে লাশগুলোকে শাড়ি কাপড়ে মুড়িয়ে পুলিশ ভ্যানে তোলা হলো। 2 জন কনস্টেবল, ভ্যান ড্রাইভার এবং অফিসার 4 জন প্রায় মধ্যরাতে 4টি লাশ নিয়ে রওনা দিলেন থানার উদ্দেশ্যে। 2 কনস্টেবল পা জড়সড় করে বসে আছেন, পাশাপাশি গা লাগিয়ে। এতটা ভয় তারা এই জীবনে আর পায়নি। লাশ 4টিকে পুকুরে ভেসে থাকতে দেখে তাদের কলজে শুকিয়ে গিয়েছিল। তার উপরে যখন অফিসার বললেন পুকুরে নেমে লাশগুলোকে তুলে আনতে, তখন 2 জন প্রায় কেঁদেই দিয়েছিল। হাত জোর করে অনুনয় করে বলেছিল তাদের ছেলে মেয়ে আছে বাসায়, এখন পানিতে নামলে নিশ্চিত মৃত্যু হবে। অফিসার বিরক্ত হলেও জোরাজোরি করেনি। ভাগ্যিস তান্ত্রিক 2 জন সময় মতো এসেছিল, কিন্তু ভাগ্য কি আর এত ভালো? ওদের নিষেধ সত্ত্বেও গোয়ার তুমি করে অফিসার এই রাতে মেয়েগুলোর পরিবারের লোক, গ্রামের মানুষের সাথে ঝগড়া করে পুলিশ ভ্যানে তুলেছে লাশগুলো। আর ওগুলোর পাহারা দিচ্ছে তারা 2 জন। গাড়ির সামনে ড্রাইভারের পাশে অফিসার বেটা কি আরামে বসে আছে। চোখ পড়ে যাচ্ছে লাশগুলোর দিকে। শাড়ির পেঁচের ভিতর থেকে স্পষ্ট শরীরের আকৃতি বোঝা যাচ্ছে ছোট মেয়েগুলোর। 4টি লাশের একটিরও মাথা নেই। ভাবতে গা গুলিয়ে যাচ্ছে দুজনের। গাড়ি যত এগোচ্ছে তত তাদের আতঙ্ক বেড়েই চলেছে। এই মনে হচ্ছে লাশগুলো নড়ে উঠবে।
বাইরে থেকে আসা বাতাসে কাঁপছে সত্যি কাপড়ের খোলা অংশগুলো। ওগুলোর হাত চেপে ধরবে যেন তাদের পা। তারপর ভাবতেই গা রিরি করে উঠছে। দুজনে ওরা বাচ্চা ছেলের মতো একে অপরের হাত চেপে রয়েছে। হঠাৎ প্রথম কনস্টেবল আঁতকে উঠলেন। তার মনে হলো একটা ঠান্ডা হাত তার ঘাড় স্পর্শ করল। দ্বিতীয় জন ঘাড়ের কাছে একটা শীতল স্পর্শে চমকে উঠলেন। এরপরই তাদের কানে ভেসে এলো কয়েকজন মেয়ের খিলখিল হাসির শব্দ। গাড়ির সঙ্গে সঙ্গে হাসির শব্দটাও তাদের সঙ্গে চলছে। চমকে পেছনে তাকালো দুজনে। ভ্যানের পাশের দিকটা কাপড়হীন, গ্রিলের রেলিং এর ওপাশে তাদের প্রায় মুখোমুখি তিনটা মেয়ের মুখ। তিনজনই খিলখিল করে হাসছে। কিছু দস্যি মেয়ে যেন চলন্ত গাড়িতে লাফিয়ে উঠেছে। কিন্তু সময়টা যে এখন রাত, ভালো করে তাকাতে বুঝতে পারল ওগুলো স্রেফ মাথার নিচে কোনো শরীর নেই। আতকে প্রায় লাফিয়ে পিছিয়ে গেল দুজনে আর্তনাদ করে। মুহূর্তেই তাল হারিয়ে পড়ে গেল লাশগুলোর ওপর। এবার উল্টো দিকের গ্রিলের ওপাশে উদয় হলো আরো তিনজন অপরিচিত মেয়ের মাথা। দুপাশ থেকে 6 জন কিশোরী মেয়ে খিলখিল করে হাসছে। শরীরে রক্ত পানি হয়ে গেল। হঠাৎ অনুধাবন করল মাথাবিহীন লাশগুলো নড়ে উঠছে তাদের শরীরের নিচে। দ্রুত তারা উঠে পিছিয়ে গেল বাইরের দিকে। ভয়ঙ্কর ভাবে নড়ছে লাশগুলো। একই তারা কল্পনায় দেখছে নাকি? মাথাবিহীন 4টি লাশ ধীরে ধীরে উঠে বসে পড়ছে। ওগুলোর শরীর থেকে সরে গেছে কাপড়। 4টি লাশই তাদের হাতগুলো বাড়িয়ে দিয়েছে কনস্টেবল দুজনের দিকে। প্রথমে মনে হলো ডাকছে তাদের, পরে আবার মনে হলো ঝাঁপিয়ে পড়বে লাশগুলো ওদের ওপর। ভয়ঙ্কর এই পরিস্থিতির সাথে তাদের কান নষ্ট করে দিচ্ছে গাড়ির বাইরের দুপাশ থেকে ভেসে আসা মেয়েগুলোর হাসির শব্দ। গাড়ি চলছে তার গতিতেই। চেঁচিয়ে গলা ফাটাচ্ছে কনস্টেবল দুজন। গাড়ি থামাচ্ছে না কেন? আর কোন উপায়? আরেকটু ঘুরে পেছনে গিয়ে দুজনে লাফিয়ে নেমে গেল চলন্ত গাড়ি থেকে। পুলিশ অফিসার আর ড্রাইভার দুজনে চমকে একে অপরের দিকে তাকালেন। মনে হচ্ছে কেউ পেছন থেকে চিৎকার করছে। ইশারা পেয়ে গাড়ি ব্রেক করলেন ড্রাইভার। গাড়ি থেকে নেমে প্রায় ছুটে গাড়ির পেছনে চলে এলেন। যা তারা দেখলেন, এই পরিবেশে গভীর রাতে গাছগাছালি ঢাকা পথের মাঝখানে কেউ দেখতে চাইবে না। কনস্টেবল দুজন কোথায়? গাড়ির পেছনে মাথাবিহীন 4টি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওদের হাত দুটো সামনের দিকে তাক করা। অন্ধকার হাতড়ে এগিয়ে আসছে যেন এদিকে। অফিসার এবং ড্রাইভার আর্তনাদ তুলে উল্টো ঘুরে আফসারপুরের দিকে ছুটতে লাগলেন পেছনের দিকে, যতক্ষণ পর্যন্ত না পেছনের খিলখিল হাসির শব্দ মিলিয়ে গেল। মেম্বার বাড়ির একটা ঘরেই ঘুমোতে দেয়া হয়েছে তান্ত্রিক ওস্তাদ আর শীর্ষকে। ঘুম নেই কারো চোখেই। হারুমিয়া তাকে যা বললেন এরপর আর ঘুমানো যায় না। জহির অবাক কণ্ঠে ওস্তাদের দিকে তাকিয়ে পুনরায় প্রশ্ন করলেন, আমরা কালই চলে যাব মানে কি? আপনিই তো বলেছিলেন এটি কোনো প্রাচীন ভয়ঙ্কর দেবতা এর কাজ। তাহলে এখন আপনার ভাষায় 6টি কিশোরীর হত্যা যদি কোনো ভূত প্রেত পিশাচ কিংবা পুকুরের দেবতার না হয়, তাহলে কার? কোন মানুষের? তা কি করে হয়? আপনি এত ভয় পেয়ে আছেন কেন? 2 মিনিট পুকুরের ভেতর ডুব দিয়ে কি এমন বুঝলেন যেমনটা বলছেন? একটা দীর্ঘশ্বাস ছাড়লেন হারুমিয়া। মধ্যরাতে গ্রামের মানুষ আর তান্ত্রিক বুড়োর নিষেধ না মেনে 4টা মেয়ের লাশ পুলিশ ভ্যানে তুলে থানার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে পুলিশের দলটা কল্পনাও করতে পারেনি মাঝপথে মাথাবিহীন এই 4 কিশোরের লাশ জীবিত হয়ে উঠবে। কিন্তু যখন তা ঘটল তখন ভয়ঙ্কর আতঙ্কে শিহরিত হয়ে পালানো ছাড়া আর কোনো চিন্তা তার মাথায় এলো না। এমন একটা দৃশ্য যে তারা দেখেছে তার শুনে অন্য মানুষ কি বিশ্বাস করবে? পুলিশের দলের লোকেরাই বিশ্বাস করতে পারছে না। যে 2 জন কনস্টেবল লাশগুলোকে জেগে উঠতে দেখে গাড়ি থেকে লাফিয়ে পড়েছিল, তারা বেশ আহত হয়েছে। ড্রাইভার আর অফিসার দম থাকা পর্যন্ত দৌড়েছে। একসাথেই তারা 4 জন সকাল হওয়ার অপেক্ষায় এক জায়গায় আশ্রয় নিল। ভোরের আলো ফুটলেই গাড়ির কাছে লাগছে তাদের এখন। গাড়ি আশপাশের পথ তন্ন তন্ন করে খুঁজেও লাশগুলোর চিহ্ন মাত্র তাদের নজর করল না। মানে কি এর? পুকুরে মেয়েগুলো মৃত্যু যে অস্বাভাবিক অলৌকিক কিছুর প্রভাবে ঘটেছে এটার মধ্যে তারা বিশ্বাস করছে। কিন্তু 4টা মেয়ের লাশ গাড়ি থেকে হেঁটে হেঁটে নেমে চলে গেছে, এটা তাদের মাথাতেই ঢুকছে না। লাশগুলোকে পেলে অন্তত রাতের ঘটনাটা ভুলে যাওয়া যেত। একেবারে স্তম্ভিত হয়ে গেল তারা। হতাশ হয়ে গাড়ি নিয়ে আবার ফিরতে লাগলো আমাদের গ্রামের দিকে। জহির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জমিদার বাড়ির প্রাচীন পুকুরটার পানির দিকে। ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। মৃদু বাতাস বইছে চারদিকে। এত সুন্দর লাগছে জায়গাটা। এই পুকুরে যে অশুভ কিছু থাকতে পারে তা কল্পনাও যেন করা যায় না। কিন্তু পুকুরে যে অশুভ শক্তি থাকুক না কেন, ওটা যে ভয়ঙ্কর কোনো ক্ষমতাবান শক্তিমান আতঙ্ক, এতে তার কোনো সন্দেহ নেই। বিশেষ করে গত রাতে হারুমিয়া তাকে যা বললেন তারপর সেও কিছুটা আতঙ্ক অনুভব করছে। গত রাতে 4টি মেয়ের লাশ যখন তারা উদ্ধার করতে নেমেছিল পুকুরে, তখন হারুমিয়া তার পায়ে একটা শক্ত হাতের স্পর্শ পান। আতঙ্কিত না হয়ে উল্টো পুকুরের পানিতে ডুব দেন তিনি। এরপর তিনি দেখেন অদ্ভুত একটা জন্তুকে। জন্তুটার শারীরিক বর্ণনা তার বিন্দুমাত্র মনে নেই। এর কারণ ওটার অদ্ভুত চোখ। ঘোলা পানিতেও জল জল করে জ্বলছিল ওগুলো। কেমন এক বিভৎস তুচ্ছ হিংস্রতা বিরাজ করছিল দৃষ্টিতে। কিলবিল করে ভাসছে ওটার মাথার চুল। ভয়ে দম আটকে মারা যাবেন যেন তিনি। পর মুহূর্তেই চোখ দুটো অদৃশ্য হয়ে গেল।
ওখানে উদয় হলো 6টি ছোট মেয়ের মুখ। মেয়েগুলোকে এই প্রথম দেখলেও বুড়োতান্ত্রিক বুঝতে পারলেন ওরাই সেই সব কিশোরী যারা এই পুকুরে মারা গিয়েছে। করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে সবাই, কি একটা সাহায্য চাইতে এসেছে যেন। পানির ভেতরেও কি সাবলীল কণ্ঠে একটা মেয়ে মায়া ভরা কণ্ঠে অনুনয় করলো, আমাদের বাঁচাও দাদু, ওই রাক্ষসটা আমাদের অনেক কষ্ট দিচ্ছে, আমাদের সঙ্গে চলো নিচে, ওটাকে মারার উপায় আমরা বলে দিচ্ছি, তার আগে তোমার শরীরেরও সব নোংরা জিনিস খুলে ফেলো। এক মুহূর্তে সম্মতি হয়ে গেল তান্ত্রিক। সম্মোহিত হওয়ার পর 1000 বছরের সাধনা, 1000 বছর ধরে নিজের মস্তিষ্কে জমা করা জ্ঞানও কোনো কাজে আসে না। তখন সে হয়ে যায় দাস। হারুমিয়া ধীরে ধীরে খুলে ফেলল তার সব রক্ষা কবচ। মেয়েগুলোর করুণ মুখগুলো হঠাৎ করে বদলে বিদ্রুপ হাসির রেখা ফুটিয়ে তুলতে লাগলো। এক মুহূর্তের জন্য সম্মোহন ছুটে গেল তার। সবগুলো মেয়ের আলোকোজ্জ্বল মুখের উপর দিয়ে চোখ ঘোরালেন তিনি। বিস্মিত হয়ে দেখলেন সবার চোখ দেখতে একই রকম, শুধু মুখাবয়বগুলো ভিন্ন। চোখটা সেই প্রথম দেখা অদ্ভুত জন্তুর। এক মুহূর্তে মিলিয়ে গেল। আবার 6টি মেয়ের মুখ, সেখানে উদয় হলো সেই হিংস্র দৃষ্টির যন্ত্রটি। এক মুহূর্ত কিছু না ভেবেই তিনি শরীর বাঁকিয়ে মন্ত্র বিড়বিড় করতে করতে মাথা উঠিয়ে দিলেন পানির উপর। শক্ত করে চেপে ধরলেন জহিরের শরীর। থরথর কাঁপছেন তিনি। আতঙ্ক নিয়ে জহিরের সাহায্যে লাশগুলোকে বেঁধে পাড়ে তুললেন। হতভম্ব হয়ে হারু থেকে ঘটনাটা শুনল জহির। মেম্বার বাড়ির ঘরটির মধ্যে মৃদু আলো জ্বলছিল। সে আলোতে ওস্তাদের দিকে তাকিয়ে প্রথম খেয়াল করলো আসলেই তার শরীরে কোনো কবজ নেই। পিশাচ, দেবতা বা প্রেত, এদের অসংখ্য শক্তি থাকলেও মানুষকে সম্মোহন করে কিছু করানোর শক্তি এদের থাকে না। হয়তো সর্বোচ্চ মোহে আটকে ফেলতে পারে, কিন্তু প্রাচীন পুকুরের এই শক্তির এই ক্ষমতা আছে। সে নিশ্চয়ই সম্মোহিত করে পুকুরের কাছে টেনে নিয়ে গেছে পরের 5 জন কিশোরী মেয়েকে, এবং তান্ত্রিক হারু এর মতো সম্মোহন করে হত্যা করে ফেলতে পারবে যে কাউকে। কিন্তু ওটার উদ্দেশ্য কি? তান্ত্রিক হারুমিয়ার উদ্দেশ্য কি? এতটুকুই শুধু ওস্তাদ তাকে বলেছে। এইটুকুতেই যে বড় তান্ত্রিক ভয় পেয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে চায়, এটা বিশ্বাস হয় না জহিরের। হয়তো আরো কিছু আছে যা তাকে বলেনি ওস্তাদ। এরপর আধো ঘুম আর জাগরণের মধ্যেই কেটে গেছে সময়। তাই ভোরে সেই রহস্যময় পুকুর পাড়ে এসে হাজির হয়েছে জহির। দিনের আলোয় হয়তো ওটার শক্তি থাকে না, আবার হয়তো থাকে। ওটার আকর্ষণ হয়তো কেবল কিশোরী মেয়েদের মাথা। আবার ওটার শিকারের পথে কেউ বাধা দিলে তারাও যে ওটার শিকার হতে পারে, এ অসম্ভব কিছু নয়। হঠাৎ পেছনে পদধ্বনি শুনে ঘুরে তাকালো জহির। মেম্বার বাড়ি থেকে পুকুরটা বেশ তফাতে। ওস্তাদ ঘুমিয়েছিল বলে ডেকে বলে আসেনি সে। হারুমিয়ার তাকে দেখতে না পেয়ে অনুমান করেই হয়তো এখানে চলে এসেছেন। জহিরের কাঁধে হাত রাখলেন তিনি। অনেকটা ফুরফুরে মেজাজের লাগছে তাকে। মিষ্টি হেসে বললেন, সাহস দেখছি তোমার খুব বেশি, একা একাই চলে এসেছ। মুচকি হাসলো জহির। ওস্তাদ বললেন, আমার গত রাতের ধারণা অতিরঞ্জিত ছিল জহির। পানির ভেতরে আমি যা দেখেছি পুরোটাই আমার কল্পনা ছিল। কল্পনার মোহে পরে কবচগুলো খুলে ফেলেছিলাম। রাতে মাথা গিট মেরেছিল, তাই নিজেও ভয় পেয়েছিলাম, আর তোমাকেও ভয় দেখাচ্ছিলাম। এখন সব পরিষ্কার লাগছে। ওটা একটা পিশাচী। কিছুটা অবাক হলো জহির। তারপর বলল, এখন কি করবেন? মেম্বারের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে 6 জন মেয়ে মারা গেছে, ওরা নাকি খেলার সাথে ছিল, এবং প্রতিটা মেয়ে নিখোঁজের আগের রাতে নাকি তাদের মৃত সাথীদের ঘরের আশেপাশে দেখেছে, আর ভয় পেয়ে চিৎকার করেছে। তারা নাকি তাকে পুকুরের দিকে আহ্বান করেছিল। মানে কি, তাহলে ওদের পরিবারের লোকেরা কেন কাউকে সতর্ক করে দেয়নি? তাহলে হয়তো বাকি মেয়েগুলোকে পাহারায় রাখা যেত। সেটাই, তারা কেউই প্রতিটা মেয়ের নিখোঁজের পেছনে যে তাদের অন্য মৃত্যু মেয়েরা দায়ী তার মিল করতে পারেনি, এবং বিষয়টাকে হালকা করে নিয়েছে। আমার মনে হচ্ছে পিশাচটার লক্ষ্যই ছিল ওই 6 জন মেয়ে। তার লক্ষ্য পূরণ হয়েছে, এবং ওটা এখন অনেক দিন আর নতুন কাউকে স্বীকার করবে না। অর্থাৎ পুকুরে আর ওই পিশাচটাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। ওটা আবার কখন তার শিকার বানায়, তখনই বোঝা যাবে ওটা কেন এতগুলো মেয়েকে খুন করেছে। আমরা আজই চলে যাব। কিন্তু আপনি অনুমান করে এত নিশ্চিতভাবে কথাগুলো কিভাবে বলছেন? আমার মনে হয় না গত রাতে আপনি যা কিছু বলেছেন তা সব আপনার কল্পনা, বরং এখন যা কিছু বলছেন তাই উদ্ভট লাগছে আমার কাছে। জহিরের কথাটা শুনে কেমন একটা ক্রোধ ভর করলো হারুমিয়ার দৃষ্টিতে। এক মুহূর্তের জন্য জহিরের মনে হলো তার সামনে মাতবর নয়, অন্য কেউ দাঁড়িয়ে রয়েছে। ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো হারুমিয়ার পুকুরের দিকে। বিস্ময়ের সীমা রইল না জহিরের। ওস্তাদের মুখে কেমন একটা করুর পৈশাচিক হাসি। এখন ভোর, মিনিটে মিনিটে প্রকৃতি আলোকিত হয়ে ওঠার কথা, কিন্তু সেকেন্ডে সেকেন্ডে পুরো চারপাশটা আধারে ডুবে গেল। আকাশ থেকে বিচ্ছুরিত সামান্য আলো ছাড়া আর কিছুই নেই। মানে এখনো আধার রাত্রি। তার মানে এই সমস্ত কিছুই তার মায়া ছিল। অন্ধকার পানিতে ঝাঁপিয়ে পড়ল হারুমিয়া। একই মুহূর্তে পানির নিচে তলিয়ে গেলেন তিনি। চোখ কপালে উঠে এলো জহিরের দৃশ্যটা দেখে। পানি ফুড়ে উঠে এসেছে 6 জন কিশোরী মেয়ে। জহিরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। পা জমে গেছে তার। এর মধ্যেই দেখলো মেয়েগুলোর পেছনে আরেকটা মাথা উঠে এসেছে। এই জগতের কোনো প্রাণ ওটা নয় যেন।
ওটার চোখে বলে দিচ্ছে এটাকে এই ওস্তাদ পানির নিচে ডুব দিয়ে দেখেছিলেন। একটা হাতকে শুধু পানি থেকে উপরে উঠতে দেখলো সে। কি বিভৎস দেখতে তা! হারুমি আতঙ্কে ধরফর করে ঘুম থেকে উঠলেন। তার মনে হলো এতক্ষণ যেন তার বুকের উপর ভারী কিছু চেপে বসেছিল। বাইরে তাকিয়ে দেখলো এখন অনেক রাত। মেঝেতে বিছানা করে ঘুমিয়েছিল জহির। সেখানে ওকে দেখতে না পেয়ে খোলা দরজার দিকে চোখ গেল তার। অশুভ এক আশঙ্কায় বুক কেঁপে উঠল। ভালো করে জহিরের শোয়ার জায়গায় চোখ বোলাতেই আশঙ্কার কারণটা অনুভব করতে পারলেন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেখানে রশিদের রক্ষা কবচগুলো। সজ্ঞানে ও এগুলো খুলবে না কখনোই। দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। ওই তো জহির অনেকটা দূরে চলে গেছে। এত রাতে দ্রুত হেঁটে কোথায় যাচ্ছে সে? দ্রুত হেঁটে তাকে অনুসরণ করতে লাগলেন বুড়োতান্ত্রিক। যতই দ্রুত হাঁটছেন নাগাল পাচ্ছেন না ওর। হারুমিয়ার বিস্ময় নিয়েই জহিরের পিছু নিয়েছিলেন। এত রাতে কোথায় চলেছে ছেলেটা? তার রক্ষা কবচগুলো খোলে। চাঁদের মিহি আলো, মধ্যরাতে স্নিগ্ধ বাতাস, গাছ ঢাকাই পথ, শুনশান নীরবতার মধ্যে দিয়েও যেন এক আতঙ্কের আভাস দিচ্ছে তন্দ্রাচ্ছন্নের মতো। এগিয়ে যাচ্ছে এখনো জহির। ভারী কণ্ঠে তাকে কয়েকবার ডেকেও সাড়া পাননি হারুমিয়া। অথচ জহির অতটাও দূরে নয় যে তার ডাক শুনবে না। আবার তিনি যত দ্রুত জহিরের দিকে এগোচ্ছে তত সে বেশি দূরে সরে যাচ্ছে। চিন্তার গাঢ় ছায়া পড়েছে বুড়োতান্ত্রিকের মনে। তার গায়েও কোনো রক্ষা কবচ নেই। তাড়াহুড়ো করে বের হওয়ায় পড়া হয়নি। কি একটা যেন তার অজানায় ঘটে চলেছে। থমকে দাঁড়ালেন তিনি। হঠাৎ করে হাঁটা থামিয়ে থমকে দাঁড়িয়েছে জহির। ঘুরে তাকালো বুড়োতান্ত্রিকের দিকে। দূর থেকে দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা অস্বাভাবিকতা রয়েছে জহিরের চেহারায়। এ যেন ভেলকি। সামান্য সময়ের মধ্যে জহিরের চেহারা বদলে হয়ে গেল একটা কিশোরী মেয়ের শরীর। শূন্য থেকেই যেন মেয়েটার পাশে উদয় হলো আরো 5 জন কিশোরী। এরা যে কারা তা চিনতে সময় লাগলো না তান্ত্রিকের। তার মনে এতক্ষণ তিনি জহিরকে নয় অনুসরণ করেছিলেন ভয়ঙ্কর সেই পিশাচটার সৃষ্টি করা ভ্রমকে। তার মনে খটকা লাগছিল আগে থেকেই। তিনি কি কোনো ফাঁদে পড়েছেন? জহির কোথায়? সেও নিশ্চয়ই ভ্রমের শিকার হয়েছে। তাদের দুজনের যদি কোনো ক্ষতি করে ওটা, তাহলে ওটার দ্বারা অসম্ভব আর কিছু নেই। এটার ভ্রম সৃষ্টি এবং সম্মোহনী ক্ষমতা অনুভব করেই রশিদকে বলেছিল তাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। এমন আরো কয়েকজন তান্ত্রিককে খবর দেয়া দরকার, যাতে তাদের কোনো ক্ষতি হলেও আফসারপুরের মানুষদের ওই পিশাচটার হাত থেকে রক্ষা করতে আসে। ওটার লক্ষ্য শুধু 6 জন মেয়ে নয়, আরো বড় কিছু, তা তিনি অনুমান করতে পেরেছিলেন। কিন্তু আর যাওয়া হলো না বুঝি। 6টি মেয়ে মুচকি মুচকি হাসছে একে অপরের দিকে তাকিয়ে। বুড়োতান্ত্রিক খেয়াল করলেন প্রাচীন সেই পুকুরটার দিকে ভ্রমটা তাকে টেনে এনেছে। আর 2 মিনিট হাঁটলেই হয়তো ওটার পাড়ে পৌঁছে যাবেন তিনি। কিন্তু মেয়েগুলো তাকে পুরো স্বাধীন করে দিয়ে রাস্তার পাশের কয়েক সারি গাছের ফাঁকা অংশ দিয়ে অন্য পথ ধরল। এটা পুকুরের দিকে যায় না। এই প্রথম এতটা দিশেহারা অনুভব করলেন হারুমিয়া। তিনি কি মেম্বার বাড়িতে ফিরে গিয়ে জহির আছে কিনা খোঁজ করবেন, নাকি পুকুর পাড়ে যাবেন, নাকি অনুসরণ করবেন কিশোরী দলটাকে? কিশোরীর দল না বলে ভ্রম বলা যায় ওদেরকে, কিন্তু ওটাই সবচেয়ে বেশি টানছে তাকে। এই যেন ভ্রমটা তাকে পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়ে তার চোখের সামনে কেবল একটি সুন্দর পথ খুলে সেদিকে তাকে চলতে ত্বরান্বিত করছে। মেয়েগুলোর পিছুই নিলেন তিনি। ওরা হাঁটছে আর বারবার আর চোখে বুড়োতান্ত্রিকের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হাসিটা যেন তার বুকে আঘাত করছে। বিশেষ করে ওদের চোখগুলোর দিকে তাকাতেই শরীর ঝাড়া দিয়ে ওঠে, যেন কিছু মন্ত্র উচ্চারণ করতে চাইছে তার মনের ঘুমন্ত দিক। কিন্তু জিহ্বা সাহায্য করছে না। পা দুটো শুধু চলছে সামনের দিকে। কোথায় নিয়ে যাচ্ছে ওরা তাকে? একই মেয়েগুলো কোথায় গেল? তিনি উত্তেজিত হয়ে এদিক সেদিক তাকাতে লাগলেন। না, পুরোই শূন্যে মিলে গেছে। মুহূর্তে যেন তার মধ্যে সমস্ত চেতনা ফিরে এলো। কেন তিনি ভয় পাচ্ছেন? কেন ওটাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে দিচ্ছেন? ছুটতে লাগলেন তিনি সামনের দিকে। তিনি যেই পথ ধরে ছুটে এসেছেন সেই পথ ধরে কোনোভাবেই পুকুরের কাছে তার পৌঁছানোর কথা না। কিন্তু তিনি স্পষ্ট তার সামনে পুকুরটাকে দেখতে পাচ্ছেন। পুকুরের উল্টো পাশে তিনি আধো অন্ধকারেও একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন। জহির। পুকুরের পানিতে জহিরের দিকে মুখ ফিরে সেই 6টি মেয়ে ভেসে রয়েছে। হারুমিয়া দৃষ্টি আটকে গেল মেয়েগুলোর পেছনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত আকৃতির অবয়বটার দিকে। স্বয়ং শয়তান যেন দাঁড়িয়ে আছে। মহাবিপদ অপেক্ষা করছে জহিরের ভাগ্যে। চিৎকার করে জহিরকে ডাকতে যাবেন, হঠাৎ পেছনে কারো অস্তিত্ব অনুভব করলেন। শরীর মুচড়ে উঠল তার। 6টা মেয়ে দাঁড়িয়ে আছে তার থেকে বড়জোর 5 ফুট দূরে। ভন করে ঘুরে পুকুরের দিকে তাকালেন আবার। সেখানেও 6টি মেয়ে ওই শয়তানটার সাথে রয়েছে। মানে 12টি মেয়ে কি করে হলো? তবে মেয়েগুলো আর হাসছে না, কেমন করুণ মুখ করে তার দিকে তাকিয়ে আছে। শুধু ওদের চোখগুলোর দিকে তাকাতেই আতঙ্কের শিহরণ অনুভব করলেন তিনি। মেয়েগুলো একসাথে তাদের বাম হাত তুলে বুড়োতান্ত্রিকের পায়ের দিকে নির্দেশ করল। হারুমিয়ার অজানা ভয় নিয়ে নিজের পায়ের দিকে তাকালেন। গতরাতে পানির নিচে তলিয়ে গিয়েছিল যে রক্ষা কবচগুলো, ওগুলো তার পায়ের কাছে পড়ে আছে।
কি করে? ওরা কি তাকে সাহায্য করতে চাইছে? ভাববার সময় নেই। দ্রুত ওগুলো নিজের শরীরে জড়িয়ে নিয়ে চেঁচাতে চেঁচাতে লাফিয়ে পড়লেন তিনি পুকুরে। জহির অনুভব করলো তার শরীরে কোনো রক্ষা কবচ নেই। মন্ত্র উচ্চারণ করার জন্য জিহ্বা নড়াতে রাজি নয়। পাও জেদ ধরেছে, একটু এদিক সেদিক যাবে না। সেই কুৎসিত হাতটা এগিয়ে আসছে ওটার শরীরকে দূরে রেখেই বাহু প্রসারিত করে। মেয়েগুলো যেন তাকে চিবিয়ে খাবার জন্য দাঁত কটমট করছে। কি আছে ওই চোখগুলোতে? একটা শক্ত হাত চেপে ধরল তার পা। শেষ বুঝি সব। এমন সময় একটা পরিচিত কণ্ঠের চিৎকার ধ্বনি শুনে কলজে লাফিয়ে উঠল তার। উস্তাদ! পুকুরের ওপার থেকে লাফিয়ে পড়ল পুকুরের কেউ। ওই তো সাঁতরে এদিকে আসছে। হ্যাঁ, তার বুড়ো তান্ত্রিকই। শক্ত হাতটা ছেড়ে দিল তার পা। মেয়েগুলোর হাসিও থেমে গেল। ডুব দিল একসাথে তারা পানিতে। সেই জন্তুটার মুখ শুধু ঘুরে গেছে হারমিয়ার দিকে। নিঃশব্দে ওঠায় ডুব মারল পানিতে। বুড়ো তান্ত্রিক সাঁতরে এগিয়ে আসছে। ওরা যে তান্ত্রিককে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়নি তা স্পষ্ট বুঝতে পারল জহির। গভীর রাতে এই পুকুরের সমস্ত রাজত্বই শয়তান পিচাসটার। ওস্তাদের কপালে ভয়ানক খারাপ কিছু ঘটতে চলেছে। আর কিছু ভাববার নেই। যেসব মন্ত্র উপকরণ ছাড়া শরীর রক্ষা করার নিয়ম শিখেছিল সব আওড়ালো কয়েক মুহূর্তে। এরপর ঝাঁপিয়ে পড়ল পুকুরে সেও। মেঘ চাঁদকে ঢেকে নিয়ে নিজের অলিখিত সীমানা দখল করে নিল সেই মুহূর্তে। পুরো চারপাশ অন্ধকারের গহ্বরে হারিয়ে গেল। শুধু দুজন লোকের সাঁতার কাটার শব্দ শোনা যাচ্ছে। তাদের চিৎকার আর কথাগুলো স্পষ্ট। জমিদার বাড়ির পাহারাদার শাহিন চাচা অপলক দৃষ্টিতে সাপটার দিকে তাকিয়ে আছে। কি সাপ এটা? প্রায় রাতেই গোরস্থানের পাশে এটার দেখা পায় সে। কেমন অদ্ভুত দেখতে সাপটা। টর্চের আলো সরাসরি ওটার উপর ফেলল সে। তার বিশ্বাস কোনো একটা কবরের ভেতরে ওটার বাসা। বিরক্ত করছে ওটাকে যাতে ওটা ওর আবাসে ফিরে যায় আর সে দেখতে পায় কার কবরে বাসা বেঁধেছে ওটা। হঠাৎ তার গাটা শিরশির করে উঠল। মেঘের আড়ালে চারটা চলে যাওয়ায় হঠাৎ করে চারপাশ অন্ধকারে ডুবে গেল যেন। সাপটা গোরস্থানে ঢুকে পড়েছে। কৌতূহলতা নিয়ে টর্চের আলো ফেলে ওটার পিছু পিছু এগিয়ে চলল হারুন। ঠিকই আন্দাজ করেছিল সে। একটা কবরের উপরে সৃষ্ট হওয়া গর্তে ঢুকে গেল ওটা। কবরটা চিনতে পেরে বুকটা আবার ধক করে উঠল তার। সেতুর কবর ওটা। ওর মাথাবিহীন লাশটার ছবি চোখের সামনে ভেসে উঠল। কি বিভৎস! হঠাৎ চাচা দেখলো ওরা হাওয়ায় মিলিয়ে গেল। চাচা এক নাগারে দোয়াদরদ পড়ে যাচ্ছে। চাচার হাতে তাবিজ ছিল। যাই হোক, চাচা ওখান থেকে বের হয়ে পড়ল এবং পরের দিন ভোরে উঠে দুজনে দেখলো তান্ত্রিক দুজন চলে গেছে। কেন গেছে সেটা অনেক বছর পর তারা এসে বলেছে, কিন্তু ওই সময়টা তারা কিছুই বলে যায়নি। এরপর আর কিছু না পেয়ে ওই পুকুরটা বা দেখিটা ভরাট করার সিদ্ধান্ত নিলেন সবাই। আর সবাই সিদ্ধান্ত নিলেন একদিনে যে কয়শো মানুষ লাগে ভোর থেকে সন্ধ্যার মধ্যে কাজ শেষ করতে হবে। সন্ধ্যার আগেই কাজ শেষ করতে হবে। যেই বলা সেই কাজ। পাশের গ্রাম থেকেও আগের দিন মানুষ এসেছে এই দিঘি ভরার জন্য। দূর দূর থেকে মানুষ এসেছে এক নজর দেখবে বলে। শেষে 272 জন মানুষ মিলে টানা কাজ করে দিঘিটা ভরার কাজ সম্পন্ন করলো। এরপর থেকে তেমন কোনো সমস্যা কেউ পায়নি, কিন্তু আমার ব্যাপারগুলো রহস্যই রয়ে গেছে। আমার সেদিন কোনো কিছু হলো না। আমাকে কিছু করতে পারলো না কেন? হয়তো চাচার বর্ণনা অনুযায়ী আপনাদের বিশ্বাসযোগ্য মনে হয়েছে কিনা জানি না। চাচা কবি মানুষ, লেখায় সাহিত্য নিয়ে আসে। আমি আমার সাথে ঠিক যতটুকু ঘটেছে তার বেশি জানাতে পারিনি। অনেক বছর পর তান্ত্রিক দুজন এসেছিল। চাচাকে বলেছে তারা দুইজন থাকলে একের পর এক খুন হতে থাকতো। কারণ এক দেবতা, এরা পানিতে থাকে, মানুষ খেকো। আমি জানি না এরা কেমন, কিন্তু এটা আমি অন্য মানুষ থেকেও শুনেছি। আমার দাদা বাড়িতেও শুনেছি পানির নিচে দেবতা নামের এক শয়তানের কথা। সেই দেবতা সেদিন রাতে তাকে বলেছে যদি তারা এখান থেকে চলে না যায় তাহলে একের পর এক মানুষ তারা নিতেই থাকবে। তাই তারা এখান থেকে চলে গিয়েছিল। যাই হোক, এটাই ছিল আমার গ্রামের বাড়ির গল্প। কিন্তু এসব কিছুই আমার থেকে কোনোদিন যায়নি। আমার সাথে আরো অনেক ঘটনা একের পর এক ঘটতেই ছিল, যেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমার লেখা আজ এ পর্যন্তই। লিসেনার, আজকের গল্পটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং এবং অন্যরকম লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি আমাদের এই ভূতের গল্পগুলো একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন। ভূত.com যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা বলছি মিরপুর, ঢাকা থেকে। কিছুদিন আগে প্রচারিত উল্টোকরণের ঘটনা সবাই অনেক পছন্দ করেছেন। সবার কমেন্ট পড়ে তাই মনে হলো। আমারও ভালো লেগেছে ঘটনাটা। এই ঘটনাটা শুনে আমারও একটা ঘটনার কথা মনে পড়ে গেল, যেটা উল্টোকরণ কিনা জানি না। আমার কাছে মনে হলো কিছুটা সেরকমই। যদি ভুল হয় তবে লিসেনারগণ আমাকে ক্ষমা করবেন। ঘটনাটা আমি শুনেছি বেশ কিছুদিন আগে আমার এক রিলেটিভের কাছে। আমার সাথে কিংবা আমার রিলেটিভের সাথে ঘটা কোনো ঘটনা নয়, বলতে পারেন থার্ড হ্যান্ড ঘটনা।
আসলে যারা ভৌতিক ব্যাপারগুলো বিশ্বাস করে তারা বোধহয় সব জায়গাতেই ভৌতিক কিছু খুঁজে বেড়ায়। আমিও তার ব্যতিক্রম নই। তাই যেখানেই যাই, সুযোগ পেলেই এইরকম ঘটনা শোনার চেষ্টা করি। ঘটনা ঘটেছে যে পরিবারের সাথে, তারা মুসলিম কিন্তু বাঙালি নয়, থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে এবং তারা লেবানিজ বংশোদ্ভূত। আপনি হয়তো জানেন অস্ট্রেলিয়ায় প্রচুর লেবানিজ বসবাস করে। সেরকমই একটা ফ্যামিলি যার সাথে ঘটনাটি ঘটেছে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার রিলেটিভ যেভাবে বলেছে আমি সেভাবেই শেয়ার করছি। সাদি তার ওয়াইফ এবং ছেলেকে নিয়ে সিডনিতে থাকতেন অনেক বছর ধরে। যখন সাদি সিডনিতে আসেন তখন ওনার বয়স ছিল 25 বছর। উনি একটা ইউনিভার্সিটিতে পড়াতেন, আর সেখানেই পরিচয় হয় জয়তুনের সাথে। জয়তুন এবং আজিজা ছিল কাজিন, তারাও একই ইউনিভার্সিটিতে পড়তেন। সাদির সবসময়ই জয়তুনকে অনেক ভালো লাগতো, আর সেই কথা একদিন সে আজিজাকে বলে। আজিজাকে রিকোয়েস্ট করে যেন জয়তুনকে এই ভালোবাসার কথাটা সে জানিয়ে দেয়। কিছুদিন পার হয়ে গেল, কিন্তু জয়তুনের কাছ থেকে হাঁ বা না সূচক কোনো উত্তর না আসায় সাহস করে উনি নিজেই জয়তুনকে মনের কথা বলে দিলেন। জয়তুন কোনো প্রকার ভনিতা ছাড়াই হ্যাঁ সূচক জবাব দিল। এরপর কিছুদিন পার হয়ে যায়। একদিন কথা প্রসঙ্গে জয়তুনকে সাদি জিজ্ঞেস করল, তুমি এত সহজে রাজি হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আজিজা কি তোমাকে আমার বিষয়ে কিছু বলেছিল? জয়তুন অবাক হয়ে বলল, তুমি কি বলছো? আজিজা আমাকে কি বলবে? কেন? আমাদের বিষয়? আমি আজিজাকে দিয়ে তোমার কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম। কই, ও তো আমাকে কিছু বলেনি। দুজনে একটু অবাক হলো এবং সাদি বলল, বাদ দাও, আমরা দুজন একসাথে আছি, এটাই বড় কথা। আগেই বলেছি আজিজা এবং জয়তুন সম্পর্কে বোন হওয়ায় ওরা একই বাসায় থাকত। বছরখানেক পর সাদির পড়াশোনা কমপ্লিট হয়। এরপর তাদের রিলেশনের বিষয়টি তাদের ফ্যামিলিতে জানালো এবং বলল, আমরা বিয়ে করতে চাই। দুজনের ফ্যামিলি ওদের সম্পর্ক মেনে নিল এবং বিয়ের ব্যবস্থা করে দিল। এর বছরখানেক পার হতেই তাদের একটা ছেলে হলো। সাদি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করত এবং শুক্রবারে সিডনির একটা মসজিদে ইমামতি করত। অস্ট্রেলিয়ার সিডনিতে অনেক জায়গায় মসজিদগুলোতে লেবানিজ বা বাঙালি প্রভাব আছে। উনি যেহেতু ভালো কোরআন তেলাওয়াত করেন এবং ধর্ম সম্পর্কে ভালো ধারণা ছিল, তাই ওনাকে সবাই শুক্রবার জুম্মার নামাজ পড়ানোর অনুরোধ করেছিল এবং সেই থেকে উনি কন্টিনিউ করে আসছিলেন। ওনার আরও একটি বৈশিষ্ট্য ছিল, যেটা বংশক্রমে পাওয়া। জিনে ধরা মানুষের তদবির করতে পারতেন তিনি। উনি প্রফেশনালি করতেন না, কিন্তু মাঝে মাঝে এটা করতেন নিতান্ত কারো অনুরোধ থাকলে, এবং ওনার কিছু আধ্যাত্মিক ক্ষমতা ছিল সে কারণেও। সাদি যে অফিসে চাকরি করত সেখানেই কোইন্সিডেন্টালি আজিজারও চাকরি হয়ে যায়। চাকরির সুবাদে প্রতিদিনই আজিজার সাথে সাদির দেখা হয়ে যেত। একদিন কথা প্রসঙ্গে সাদি আজিজাকে জিজ্ঞেস করল, তুমি জয়তুনকে আমার কথা কিছু বলনি? এই কথা শুনে আজিজা রহস্যময় এক হাসি দিয়ে চলে গেল। সেদিন আর জানা হলো না। পরের দিন শুক্রবার সাদি জুম্মার নামাজ পড়ানোর পর মসজিদ সংলগ্ন কবরস্থানের কাছে এসে বাসায় যান। ওই বাসায় তার পরিচিত একজন গোরখোদক, যিনি কিছুটা অসুস্থ ছিলেন। লিসেনার গোরখোদক সম্পর্কে আগেও আশা করি শুনেছেন, তারপরেও বলি, যিনি কবর খোঁড়ার কাজ করেন তাকে গোরখোদক বলা হয়। এই লোকের নাম ছিল আসগর আলী। তো ঘরের কাছাকাছি যখন পৌঁছান তখন যে অবাক করা বিষয়টা ঘটে সেটা দেখার জন্য আসলে সাদি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওই ঘর থেকে আজিজা বের হয়েছে, আর সাদিকে দেখার পর দ্রুত ওই স্থান থেকে চলে যাচ্ছিলেন। কয়েকবার ডাক দেবার সত্ত্বেও আজিজা কোনো রেসপন্স করেনি। আসগরের বাসায় যাওয়াটা অস্বাভাবিক বিষয় না, বিষয়টা হলো ওই লোক সাদির পরিচিত, কিন্তু আজিজা কেন ওই লোকের কাছে গেল? উনি কালো জাদু, জিন, ভূত জাতীয় সমস্যা এবং কবর খোঁড়ার কাজ ছাড়া তো কিছু করেন না। আজিজার বিষয়ে মনে এক প্রকার শঙ্কা নিয়ে সাদি আসগরের বাসায় প্রবেশ করলেন। আসগরকে জিজ্ঞাসা করেন ওই মহিলা কি কারণে এখানে এসেছিল। প্রথমে উনি এ বিষয়ে কিছু বলতে চাননি, পরে অনেক অনুরোধ করার পর একটি কাগজ দেখান। তো সাদি যেহেতু এই বিষয়ে জানেন, তিনি সহজেই বুঝতে পারেন আজিজা কি চাচ্ছে। ভয়ানক বিষয় হচ্ছে ওখানে ওনার নিজের নাম,
মেনশন করা ছিল এবং মেসেজটি দিয়ে বোঝানো বা চাওয়া হয়েছে যেন তার এবং জয়তুনের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি দেখে উনি খুব কষ্ট পান এবং অবাক হন। এরপর উনি আসগরকে অনুরোধ করেন, আপনাকে আজিজা যে টাকা দিয়েছে তার ডাবল টাকা দেব, আপনি এটা করবেন না। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আসগর বলেন, ভাই আপনি আমাকে অনুরোধ করবেন না প্লিজ, আমি এমনিতে এটা করতাম না। আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ আছে। সাদির অভ্যাস ছিল নিয়মিত ডায়েরি লেখা। ডায়েরিতে উনি লিখেছেন, আজ আসগরের বাসায় আজিজাকে দেখে খুব কষ্ট পেলাম। আমি কল্পনাও করিনি ও আমাকে ভালোবাসে, কিন্তু সন্দেহ ছিল, তবে এমন ভয়াবহ কাজ করবে এটা মানতেই পারছিলাম না। ও আমার এবং জয়তুনের সংসার ভেঙে দেবার জন্য ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল। ওর সাথে কাল কথা বলতে হবে। কিছুক্ষণ পর জয়তুন রুমে প্রবেশ করে দেখল টেবিল ল্যাম্পটি জ্বলছে, কিন্তু সাদি রুমে নেই। এরপর কাছে গিয়ে ল্যাম্পটা বন্ধ করার সময় হঠাৎ চোখে পড়ল খুলে রাখা ডায়েরিটা। এরপর সে লেখাটা কৌতূহল বশত পড়ে ফেলল। সে সব কি দেখছে নিজেকে কন্ট্রোল করতে পারল না জয়তুন। প্রচন্ড রাগ, কষ্ট, ঘৃণা কাজ করছিল তার মনের ভেতর। ওর অভ্যাস ছিল সবকিছু বাবাকে শেয়ার করা, কারণ আসলে ওর বাবা ছাড়া আর কেউ নেই। বাবা শুধু বাবাই নয়, ওর বন্ধু, তাই সে কারণেই শেয়ার করা। স্বাভাবিকভাবে জয়তুনের বাবার মনেও প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। তিনি মনে মনে ভাবতে থাকেন, তুমি আমার মেয়ের ওপর কালো জাদু করেছ, আমি তোমাকে ছাড়ব না, আমি তোমার ওপর কালো জাদু করব। এরপর যেরকম প্ল্যান করেছিল সেরকম বড় একজন তান্ত্রিকের কাছে যান তারা এবং সবকিছু খুলে বলেন। তান্ত্রিক বলল, আপনি ব্ল্যাক ম্যাজিক করতে চান? আপনি যাকে ব্ল্যাক ম্যাজিক করতে চান তার চুল, নখ এবং কিছু ব্যবহৃত জিনিস নিয়ে এসে আমার সাথে দেখা করবেন। এদিকে জয়তুনের অনেক মন খারাপ দেখে ওকে এবং ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যায় সাদি। সাদির ডায়েরির বিষয়ে কিছুই জয়তুন জিজ্ঞাসা করেনি, কিন্তু মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। রাস্তায় সাদি নিজেই ড্রাইভ করছিল, অনেক জোরে গাড়ি চালাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর কিছুটা পাহাড় ঘেরা একটা নির্জন রাস্তায় পৌঁছায় তারা। হঠাৎ রাস্তার মাঝখানে একটা কালো ছায়ার মতো তারা দেখতে পেল। ওনার কাছে অবয়বটা আজিজার মতোই মনে হলো। উনি একটু অন্যমনস্ক হয়ে যান, অজান্তেই হার্ট ব্রেক করেন এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রচন্ড ধাক্কায় উনি বেহুশ হয়ে যান। কিছু সময় পর যখন হুঁশ ফিরে আসে, উনি দেখতে পান তার প্রাণপ্রিয় ছেলে এবং জয়তুন পড়ে আছে রাস্তায় রক্তাক্ত অবস্থায়। এই দৃশ্য দেখে উনি আবার বেহুশ হয়ে পড়ে যান। এরপর ওর যখন হুঁশ আসে তখন তিনি নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বেডে। উদ্বিগ্ন হয়ে সবার কাছে জানতে চান, আমার ছেলে, আমার ওয়াইফ কোথায়? ওনার বাবা জানান, ওরা আর বেঁচে নেই। তোমাদের মসজিদের কাছে যে কবরস্থান আছে ওখানে দাফন করা হয়েছে। এরপর হসপিটাল থেকে বেরিয়ে বাসায় না গিয়ে কবরস্থানে যান তিনি এবং স্ত্রীর কবর জিয়ারত করেন। হঠাৎ উনি দেখতে পান ওনার ছেলে ওনার পাশে বসে আছে। আবেগে উনি ছেলেকে জড়িয়ে ধরেন। এমন সময় চোখ পড়ে আসগরের দিকে। আসগর কেমন যেন ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়েছিল। কাছে ডাকতে আসগর তাকে প্রশ্ন করে, ভাই আপনি কার সাথে কথা বলছেন? উত্তরে সাদি বলেন, কেন, আমার ছেলে। আসগর খুব অবাক হয়ে বলে, আপনার ছেলে তো মারা গেছে, আপনার পাশে তো কেউ নেই। আমি নিজে তার কবর খুঁড়েছি। ভাই আপনার কি হয়েছে? এরপর আসগর সাদিকে প্রশ্ন করেন, আপনি তো এসব বিষয়ে অনেক ধারণা রাখেন, আপনার কি মনে হয় আপনার ছেলে আর ভাবির মৃত্যু কি স্বাভাবিক? আমার কাছে কিন্তু মনে হয় না। আমি আপনাদের পিছনে একটি কালো ছায়া দেখতে পেয়েছিলাম, যেটা ছিল ভাবির। সাদিরও সেই কথাই মনে হচ্ছিল। আসগরের সাথে কথা না বাড়িয়ে উনি বাড়ির দিকে যাচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন, তাহলে কি আজিজা অন্য কোনো মাধ্যমে কাজ করিয়েছে, যার ফলেই আমার ছেলে এবং ওয়াইফ মারা গেল? এদিকে জয়তুনের বাবা পাগল প্রায় তার একমাত্র কন্যা এবং নাতনির বিদায়ে। এবার সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হল আজিজার বিষয়ে, কারণ এবার সে নিশ্চিত এ কাজ আজিজা ছাড়া কেউ করেনি। দুদিন পরেই সে তান্ত্রিকের কাছে তার চাওয়া জিনিসগুলো নিয়ে উপস্থিত হয় আর তাকে জানায় তার মেয়ে অ্যাক্সিডেন্টের ঘটনা। তান্ত্রিক বললেন, এবার কোনো জিন নয়, আপনার মেয়ে কারিনকে দিয়েই ওকে শাস্তি দেওয়াতে পারেন। যদি আপনি আজিজার এই সমস্ত জিনিসগুলো আপনার মেয়ের লাশের মুখের ভেতর দিয়ে সেলাই করে দিতে পারেন, এবং আরো কিছু রিচুয়াল আছে যেগুলো করলে পরে কারিন বসে আসবে।
উনি কথা মতো সব কাজ করলেন। সত্যি কথা বলতে একজন ইনোসেন্ট মানুষ তার আপনজন হারালে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে তার জলজান্ত প্রমাণ হলো জয়তুনের বাবা। তাই ভয়ঙ্কর কাজ তার মতো মানুষের পক্ষে অনেক কঠিন ছিল, কিন্তু মেয়ের মৃত্যুর প্রতিশোধের কাছে বিষয়টি নিতান্তই নগণ্য ছিল। তান্ত্রিক জয়তুনের বাবাকে বললেন, আপনার সব কাজ শেষ, এখন বাড়ি যেতে পারেন, এখন শুধু অপেক্ষার পালা। কারিনদের সম্পর্কে হয়তো কম বেশি সবাই জানেন। কারিনরা সবসময় অপেক্ষায় থাকে কখন মানুষ তাকে ডাকে এবং নিজের ঈমান নষ্ট করে। কারিনদের কাজই হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। যুগে যুগে কারিনরা ধোঁকা দিয়েছে এবং ভবিষ্যতে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত তারা মানুষকে ধোঁকা দিয়ে যাবে। এরপর কিছুদিন পার হয়, সাদি কিছুটা স্বাভাবিক হন এবং অফিসে নিয়মিত যাতায়াত শুরু করেন। আজিজার সাথেও দেখা হয়। তিনি ওকে প্রায়ই বলতেন, কাজটা তুমি কেন করলে? আজিজা অবাক হলো আর বলল, কোন কাজ? তুমি কেন জয়তুন এবং আমার ছেলের এত বড় ক্ষতি করলে? বিনিময়ে তুমি কি পেলে? আমাকে কি পাবে বলে মনে হয়? কখনোই না। আজিজা বলল, এগুলো আপনি কি বলছেন? আমি তো কিছুই করিনি। করতে গিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে অনেক বেশি লজ্জিত হয়েছিলাম, তাই আর কিছুই করিনি, এবং আসগর ভাইও আমাকে কিছু জানায়নি। আজিজা মন খারাপ করে অফিস থেকে বাসায় ফিরছিল নিজেই ড্রাইভ করে। ফেরা পথে একটি টানেল পার হতে হয় তার সব সময়। আজ টানেলের ভেতর প্রবেশ করতে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে যায়। বিষয়টা খুব অবাক করা ছিল, কারণ গাড়ির সবকিছুই ঠিকঠাক ছিল এবং ট্যাঙ্ক ফুল ছিল। গাড়ি তো বন্ধ হয়ে যাওয়ার কথা না। এরপর ওনার ফ্রেন্ডকে ফোন করে লোকেশনটা জানালো এবং বলল, আমাকে একটু পিক করতে পারবা? কিছু সময় পার হয়ে যায়, কিন্তু কোনো গাড়িও আশেপাশে দেখা যাচ্ছিল না যে কারো লিফট চাইবে। তবুও চেক করার জন্য যখনই ডোর খুলে বাইরে পা দিল, কেমন যেন একটা ভারী ফিল হতে লাগলো। গা শিউরে উঠল। ভয়ে ভয়ে গাড়ির পেছনের ব্যাগডালা খুলতে যাবে, তখনই টক টক করতে করতে একটা ছোট বল এসে তার পায়ের কাছে থামলো। উনি ভয়ে ভয়ে বলল, এনিবডি হিয়ার? কোথাও থেকে কোনো রেসপন্স আসলো না। এবার বলটার দিকে তাকালো এবং বোঝার চেষ্টা করলো বলটা কেমন যেন পরিচিত লাগছে। মনে পড়ল, এটা তো জয়তুনের ছেলের বল। এটা এখানে কিভাবে আসলো? তৎক্ষণাৎ তার পায়ের আওয়াজ পেতেই মুখ তুলে তাকাতেই দেখতে পেল জয়তুনের ছেলেকে। তার সেই সুন্দর মুখটা থ্যাতলানো অবস্থায় গুটি গুটি পায়ে এগিয়ে আসছে তার দিকে। ওহ, কি ভয়ঙ্কর দৃশ্য! কোনো কিছু না ভেবে এক দৌড়ে গাড়িতে এসে দরজা লাগিয়ে দিল এবং ভয়ে কাঁপতে লাগলো এবং বলতে লাগলো, এটা আমি কি দেখলাম? হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। যা দোয়া জানে সব পড়তে শুরু করলো এবং দোয়া পড়তে পড়তে অজ্ঞান হয়ে পড়ল। এরপর ওনার বন্ধু এসে ওনাকে সেখান থেকে উদ্ধার করে সেন্সলেস অবস্থায়। আসলে এরকম সিচুয়েশনে না পড়লে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা বোঝা মুশকিল। ওই দিন থেকে এরকম ইনসিডেন্টস তার সাথে সবসময় ঘটতেই লাগলো, যা তাকে আস্তে আস্তে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলল। সবসময় তার আশেপাশে জয়তুন বা তার ছেলেকে দেখতে পেত। সে সবসময় শুধু একা চিৎকার করে বলতো, জয়তুন, আমি তোর কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দে। আস্তে আস্তে আজিজা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং জয়তুনের বাবাকে বা আশেপাশে যেই আসতো তাকে আঘাত করত, এমনকি মাঝে মাঝে কামড়ে দিত। অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে অনেকদিন আগেই। একসময় তার চাকরি চলে যায়। সাদি কিছুই জানে না কি হয়েছে আজিজার। সে ফোন করে তার শ্বশুরকে আজিজার খবর জানায়। শত হলেও তার স্ত্রীর কাজিন এবং কলিগ। জয়তুনের বাবা জানায় তার করুণ অবস্থার কথা। শুনে সাদি আজিজাকে দেখতে যায়। এ কি হয়েছে? এ কোন আজিজা? এত ভয়ানক লাগছে কেন? তাকে দেখে যে কেউ আঁতকে উঠবে। সাদির যেহেতু এইসব বিষয়ে পূর্ব ধারণা আছে, তাই সে সহজেই বুঝে যায় কি সমস্যা। এটা যে কোনো শারীরিক অসুস্থতা নয় সেটা তার কাছে স্পষ্ট। তার উপর কালো জাদু করা হয়েছে। ওই দিন সে বাসায় ফিরে আসে আর পরের দিন সে আসগরকে নিয়ে ওর কাছে যায়। সাদি দোয়া পড়ে জিন হাজির করে। জিন জানায় কি হয়েছে বিষয়টা। তার উপর কারিন চালান করা হয়েছে। কারিন কে চালান করেছে এটা জিন স্পষ্টভাবে না বলেই চলে যায়। তবে যাওয়ার সময় বলে যায়, যে করেছে সে তোমাদের এই ঘরেই আছে। সবকিছুই দেখছিলেন জয়তুনের বাবা। তার মনে খুব অপরাধ বোধ হতে থাকে, কিন্তু কিছুই বলেন না। এদিকে সাদি কনফিউজড হয়ে যায় এবং আসগরকে প্রশ্ন করে, তুমি করেছো এই কাজ? কে তোমাকে দিয়ে করিয়েছে? আসগর পুরো অবাক হয়ে যায় এবং বলে, এগুলো আপনি আমাকে কি বলছেন? আমি যদি করতাম তাহলে কি আপনার সাথে আসতাম?
দুজনের বাক বিতণ্ডা দেখে জয়তুনের বাবা বলেন, তোমরা থামো, আমি বলছি ওর ওপর কালো জাদু আমি করেছি। তুমি ডায়েরিতে কি লিখেছিলে মনে আছে? ওই লেখাটা জয়তুন পড়েছিল এবং আমাকে জানিয়েছিল। এরপর জয়তুন মারা যায়। আমার পুরোপুরি ধারণা ছিল আজিজা ওর ওপর কালো জাদু করেছে, তাই ওভাবে মারা গিয়েছে। সাদি বলল, আপনার ধারণা পুরোপুরি ভুল ছিল। জয়তুনের ওপর কালো জাদু আজিজা করেনি। এরপর জয়তুনের বাবা নিজের ভুল বুঝতে পারে আর সেই তান্ত্রিকের কাছে যায় জাদু সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু তান্ত্রিক জানায় এখন আর কোনো উপায় নেই, কারিন তাকে পুরোপুরি ক্যাপচার করে ফেলেছে, আর সরানো সম্ভব না। এরপর আজিজার পাগলামির মাত্রা বেড়ে যেতে থাকে এবং তাকে সিডনিতে একটি মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হয়। জানা যায় ওখান থেকে কোনো এক রাতে সবার চোখকে ফাঁকি দিয়ে আজিজা কোথাও চলে গেছে। ঘটনার এন্ডিংটা সবসময় আনন্দের হয় না, এটারও তাই। কালো জাদু যে সবসময় মানুষের জীবন তছনছ করে দেয়, এখানেও তার ব্যতিক্রম নয়। সব রহস্যের উত্তর পাওয়া গেলেও একটা রহস্যের জট অজানাই রয়ে গেল। সেটা হলো, কেনই বা সাদি ওই দিন রাস্তায় আজিজাকে দেখতে পেয়েছিল? জয়তুনের অ্যাক্সিডেন্টটা কি স্বাভাবিক ছিল, নাকি তার উপর কালো জাদু করা হয়েছিল? যদি করা হয়েই থাকে তাহলে কে করেছে? এই প্রশ্নটা লিসেনারদের কাছে ছুড়ে দিলাম। জানি না কেমন লেগেছে আমার ঘটনাটা আপনার এবং লিসেনারদের কাছে। যদি সামান্য ভালো লেগে থাকে প্রচার করবেন আশা করি। আমাকে গোলাম রাব্বি প্রায় সবসময়ই লিখতে বলেন, কিন্তু আমার কাছে মনে হয় আমি গুছিয়ে লিখতে পারি না। ভূত.com এর রোমান, সাবিত, তুষার ভাই আরো যারা আছেন তারা সবাই অনেক সুন্দর করে গুছিয়ে লেখেন। তাদের লেখা দেখলে বা শুনলে সাহস পাই না। এবারে লেখাটা অ্যাডমিন সেজুতি আপুর জন্য লিখলাম। এই বলে তিনি তার নাম দিয়েছেন হুমায়রা বিনতে কবির, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ঘটনাটি পাঠানোর জন্য। এবং আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে এরকম ঘটনা অসংখ্য রয়েছে, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা অপেক্ষায় আছি আপনাদের ঘটনার। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনাদের জানাই আছে, তারপরে আরো একবার মনে করে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ দ্রুত পাঠান আপনার ঘটনা। আমরা অপেক্ষায় থাকলাম। আমরা আশা করছি যে আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করবেন। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমারও কিছু প্রশ্ন রয়েছে। সব ঘটনা শোনার পরেই কিছু কিছু প্রশ্ন থেকেই যায়, এবং এই ঘটনাটার আমার ধারণা যে এখনো শেষ হয়নি। এই ঘটনাটার বাকি অংশ আছে, আমি বলবো যদি আপনারা জোগাড় করতে পারেন বা সেটা জানতে পারেন তাহলে ঘটনাটা কমপ্লিট হবে। কারণ এখানে আসলেই কে জাদু করেছে, তার উদ্দেশ্য কি, কেন এইভাবে জাদু করা হলো, এইটা ছাড়া এই ঘটনাটা আসলে বোঝাটা একটু শক্ত। তো আমার কাছে মনে হয় যে এটা যদি আপনারা জানেন তাহলে নেক্সট যে এপিসোড, সেই এপিসোডে আপনারা এটা শেয়ার করতে পারেন। কারণ এখানে সবচেয়ে বড় প্রশ্ন যে সবকিছুই কিন্তু কোনো কিছুর কোনো সমাধান হয়নি। কেউ একজন আক্রান্ত হয়েছে, সে মারা গেছে, আর একজন অ্যাসাইলামে চলে গেছে মেন্টাল পেশেন্ট হিসেবে। তো সবকিছুই একটু এলোমেলো, কিন্তু এই ঘটনাগুলো কে ঘটলো, কেন ঘটলো, এই জিনিসগুলো নিশ্চয়ই এই ঘটনার মধ্যে জানালে এটা চলমান ঘটনা, সেই ব্যাপারটা একটু আমাদের একটু কাইন্ডলি ক্লিয়ার করবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? বইয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তিনি আমার কোচিং এর একজন কলিগ ছিলেন। বলে রাখা ভালো যে 2017 সাল থেকে ময়মনসিংহের কোনো এক কোচিং সেন্টারে আমি পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করি। সেখানেই ওনার সাথে আমার পরিচয় হয়। ওনার নাম প্রকাশে আপত্তি থাকায় আমি ওনার নাম রাশেদ হিসেবে ব্যবহার করছি। 2019-এর পর কোনো এক কারণে কোচিং ছেড়ে দিই আমি। রাশেদ ভাইও কিছুদিন পর কোচিং ছেড়ে ঢাকায় চলে যান, কিন্তু ওনার সাথে আমার যোগাযোগ ছিল। উনি ভূত.com এর বড় একজন ফ্যান।
আমি মডারেটর হবার পর আমাকে উনি বলেছিলেন যে উনি যখন ময়মনসিংহে আসবেন আমাকে ওনার লাইফের একটি ঘটনা বলবেন। রাশেদ ভাই বয়সে আমার থেকে 2-3 বছরের বড় হবেন। লাস্ট কয়েক মাস আগে ওনার একটি চাকরির ইন্টারভিউ ময়মনসিংহে হওয়ায় উনি ময়মনসিংহ আসেন, আর আমি ওনার সাথে দেখা করে ঘটনা শোনার সুযোগ পেয়ে যাই। আমি রাশেদ ভাইকে নিয়ে ময়মনসিংহের কাচারি ঘাটের কাছের একটি চায়ের দোকানে বসে ওনার সাথে নিয়মিত জীবনের খোঁজ খবর নেবার পর্ব শেষ করে ওনাকে আমি আচমকাই বলে বসি, ভাই আপনি না আমাকে ঘটনা বলবেন বলেছেন, আজকে বলেন। উনি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ সেটা টেনে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ওনার কাছ থেকে সিগারেট নিয়ে টান দিতে যাব, তখনই উনি বলতে শুরু করলেন ওনার জীবনের এক কালো অধ্যায়। রাশেদ ভাইয়ের ঘটনা উনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবে লেখার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন রাশেদ ভাই, না না না, আমি এই কাজ করব না। আমি যার তার কাজ করি না। আমি সেই জায়গাতেই যাই যেই জায়গায় আমাকে প্রয়োজন। তোর পরিবার বা তোর বোনের সুস্থতার উসিলা হবার নির্দেশ যদি আমি পাই তবেই আমি যাব কাজ করতে। আমার কাছে কেউ আসে না, আমি নিজে সেখানে যাই যেখানে উসিলা হিসেবে আমাকে প্রয়োজন হয়। বলছিলেন হুজুর। হুজুরের মুখ থেকে এসব কথা শুনে আমি আর আমার বন্ধু মাহিন হতাশ হয়ে সেখান থেকে চলে আসছিলাম। মাহিন আমার কাঁধে হাত দিয়ে বলল, বন্ধু সব ঠিক হয়ে যাবে, অন্য কোনো হুজুরের কাছে যাই চল। আমার তখন কোনো হিতাহিত জ্ঞান ছিল না। যে যাই সাজেস্ট করছিল তাই করছিলাম, কোনো সুযোগ ছাড়তে চাচ্ছিলাম না। কে জানে পেয়েও তো যেতে পারি কোনো সমাধান। মাহিরের সাথে মসজিদের পর মসজিদ ঘুরছি, হুজুরদের সমস্যা বলছি, কিন্তু সমস্যা শুনে সবাই ইয়া আল্লাহ বলে মাফ চাইতেন আমাদের কাছে, আর বলতেন সমস্যার কারণই আপনারা জানেন না, মাফ করবেন। এই কাজে আমি নেই। আমি আশার কোনো আলো দেখতে পাচ্ছিলাম না, কোনো ধরনের সমাধান মাথায় আসছে না, কি করব তাও জানি না আমি। মাহিনকে নিয়ে রিকশা ডেকে বাসায় চলে আসি আমি। মাহিন আমাদের প্রতিবেশী ও আমার স্কুলের বন্ধু। আমাদের বাসায় যাতায়াত ছিল ওর প্রচুর পরিমাণে, তাই আমাদের সমস্যা ওর সবই জানা ছিল, আর তাই সে আমার সাথে থাকতো কোনো একটা সমাধান খুঁজে বের করবার জন্য। আমি আর মাহিন আমাদের বাসার গেটের সামনে আসতেই দেখি এক হুজুর আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। আমি তাকে পেছন থেকে দেখছিলাম, তাই চিনতে পারছিলাম না যে আসলে কে। আমার মন তখন মোটেও ভালো ছিল না। আমার পরিবারের সাথে যা যা হচ্ছে সেগুলোর জন্য মনে অনেক রাগও ছিল, তাই ভাবছিলাম যে কোনো শয়তান হুজুর হয়তো এসে দেখছে আমার পরিবারের অবস্থা আর মনে মনে হাসছে। আমি দৌড়ে গিয়ে পেছন থেকে হুজুরের ঘাড়ে হাত দিয়ে ধরতেই উনি আমার দিকে ফিরে তাকান। ওনাকে দেখে আমি ভূত দেখার মতো অবাক হয়ে যাই। আরে এ তো সেই হুজুর যে বলেছিল যে সবার সাথে কাজ করে না, আমাদের হেল্প সে করবে না বলেছিল। তাহলে এখানে কি করছে? বাসার ঠিকানাই বা কিভাবে জানলো? আমি হুজুরের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আপনি এখানে কি চাই? সাহায্য করবেন না বলেই তো দিয়েছেন, ঠিকানা কোথায় পেলেন? উনি আমাকে বললেন, আমি কিভাবে ঠিকানা পেয়েছি সেটা জেনে তুই কি করবি বলতো? এই বাসায় যে মেয়ে থাকে সেই কি তোর বোন? সমস্যাটা কি তারই? আমি হ্যাঁ বোধক উত্তর দিয়ে মাথা নাড়লাম। উনি তৎক্ষণাৎ আমাকে বললেন, তোর নাম তো রাশেদ, তাই না? আচ্ছা শোন, আমি আগামী 5 দিন পর তোদের বাসায় আসব। এখনো সময় হয়নি তোর বোনের চিকিৎসা করার। সময় হোক, আমি আসব, আল্লাহ ভরসা বাবা। এই বলে উনি মাহিনের দিকে তাকান আর এরপর চলে যান সেখান থেকে। আমি ওনাকে পেছন থেকে ডাকতে থাকি, আরে হুজুর হুজুর কোথায় যান? 5 দিন পর কেন আসবেন? আরে ভণ্ড নাকি, টাকা খাবার ধান্দা? আমার কথা শেষ হতে হতে হুজুর আস্তে আস্তে দূরে চলে যেতে লাগলেন। আমি হতভম্ব হয়ে যাই ঘটনার আকস্মিকতায়, আর মাহিনের দিকে তাকিয়ে দেখি তাকেও আমার মতো চিন্তিত দেখাচ্ছে। এরপর আমি আর মাহিন যে যার বাসায় চলে যাই। রাতের বেলা বাসায় ঢুকতেই
আম্মু আব্বুর রুমে গিয়ে ওনাদের বলি যে এখনো কোনো সমাধান পাইনি। সেই হুজুরের কথা আম্মু আব্বুকে বলিনি, কারণ আমার মনে হয়েছে লোকটা পাগল। হয়তো আমাদের পিছু নিয়েছিল, তাই ঠিকানা জেনে গেছে, আর এখন হয়তো টাকা খাবার ধান্দা করছে আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে। আম্মু আব্বুর সাথে কথা বলে আমি আমার ভাগ্নে অর্থাৎ আমার বোনের ছেলেকে কোলে নিয়ে আমার রুমে চলে এলাম। আমার ভাগ্নের বয়স প্রায় 2.5 বছর, কিন্তু সে প্রায়ই তার মায়ের আদর থেকে বঞ্চিত। ভাগ্নেকে কোলে নিয়ে আমি আমার রুমে পায়চারি করছিলাম আর ভাবছিলাম যে কি হবে আমাদের আর আমার বোনের পরিবারের, আর আমার ভাগ্নটারই বা কি হবে। ভাবতে ভাবতে দেখি আমার ভাগ্নে ঘুমিয়ে গেছে আমার কোলে। ভাগ্নেকে আমি রুমে দিয়ে এসে আমার বোনের রুমের দরজার সামনে দাঁড়াই। দরজাটা লক করা, কিন্তু কেন? বোনের রুমের দরজার ভেতর থেকে খুব ভারী গলার আবছা আওয়াজ পাচ্ছিলাম। তোর ক্ষমতা আছে আমাকে ধরে রাখার? সময় চলে আসছে, আর কিছুদিন বাকি। এরপর আবার শুনতে পেলাম হালকা গলার আওয়াজ, ইনশাআল্লাহ তোর সব ধোঁকা থেকে মুক্তি দেবেন আল্লাহ। এরপরেই আপুর রুমের থেকে চিৎকারের আওয়াজ শুনি আমি। মনে হচ্ছে কেউ যেন কাউকে এতই মারছে বা টর্চার করছে যে ব্যথায় সে এভাবে কাতরাচ্ছে আর চিৎকার করছে। আমি আপুর রুমের দরজা খুলে আপুর রুমের লাইট জ্বালাতে গিয়ে দেখি আপু বিছানায় ঘুমাচ্ছেন। যদিও এই সমস্যা নতুন নয়, তারপরও আবারও অবাক হয়ে আমি ভাবতে থাকি, শব্দগুলো তাহলে কে করলো এতক্ষণ? আপু তো ঘুমাচ্ছে। ভাবতে ভাবতে আমি আপুর পাশে গিয়ে বসি, ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর ওনার পাশেই বিছানায় হেলান দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম প্রায়। তখনই হঠাৎ আমার দম আটকে গেল, আর কেউ আমার বাম কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, 5 দিন, 5 দিন ওকে আসতে বারণ কর, না হলে তোর বোনের মতো অবস্থা করব। এরপরেই আমার ডান কানে শুনতে পেলাম, ভয় পেও না। এরপর আমার দম ফিরে আসছিল, আর যে আমার ডান কানে কথা বলছিল মনে হচ্ছিল তার শ্বাসকেও রোধ করে রেখেছে। সে খুব স্ট্রাগল করতে করতে বলছিল, আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখো, কিচ্ছু হবে না। এরপর আমি আমার গলায় একটি হাতের তীব্র চাপ অনুভব করতে পারি, আর চোখ খুলে দেখি আপু ঘুমিয়ে, কিন্তু ওনার হাত আমার গলায়। উনি ঘুমন্ত অবস্থাতেই আমার গলা টিপে ধরেছেন। ঠোঁট দিয়ে আওয়াজ বের হচ্ছিল, মরণ আসলে মানুষ কি করে দেখবি। এইভাবে চিৎকার দেয় যখন তার শরীরের রূহ শরীর ছেড়ে দেয়। এই বলে আপু রুমে থাকা অবস্থায় এমন চিৎকার দিলেন যে আমার কানের পর্দা ফেটে যাচ্ছিল। এরপর আমি বিছানা থেকে লাফিয়ে উঠে দেখি আমার আপু এখনো ঘুমে, আর চারপাশে সবকিছু স্বাভাবিক। আমি আপুর মাথায় হাত বুলিয়ে দেই, আর রুম থেকে বেরিয়ে আসছিলাম এমন সময় আপু পেছন থেকে বলল, কি কেমন দেখলি? মজা না? বল, মজা না? আমি এই কথা শুনে পেছন ফিরে তাকাতেই দেখলাম আপু বিছানায় বসে, আর উনি যখন কথা বলছিলেন ওনার মুখ থেকে কিছু ধোঁয়ার মতো বের হচ্ছিল, যার গন্ধ এত বেশি বাজে ছিল যে আমি জায়গায় দাঁড়িয়ে বমি করে ফেলি, মেঝেতে বসে পড়ি। এরপর আপু আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলেন আর আমার সামনে দাঁড়িয়ে বললেন, ঠিক এইভাবে তোর রূহ তোর ভেতর থেকে টেনে বের করে ফেলবো। যদি আর ওই পথে যাস দেখবি কিভাবে করবো, দেখবি, দেখ তবে। এই বলে আপু আমার গলার দিকে হাত বাড়াচ্ছিলেন, আর তখনই আপু মাঝ পথে পড়ে যান, আর আমাকে সেই হালকা গলার আওয়াজে খুব কষ্ট করে বলে, চলে যাও, এখান থেকে চলে যাও, ও আমাকে বন্দি করছে, তোমাকেও করবে, আমি ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি চলে যাও। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে মেঝে থেকে উঠে রুমের বাইরে বেরিয়ে যাব বলে ঠিক করি, কিন্তু নিজের বোনকে এমন অবস্থায় দেখে আমি রাগে, দুঃখে আর কষ্টে আপুর সামনে গিয়ে ওনাকে দাঁড় করাই, আর ওনার 2 কাঁধে হাত দিয়ে ঝাঁকি দিয়ে বলি, কি চাস তুই শয়তান? আল্লাহকে ভয় কর,
ওনার ক্রোধকে ভয় কর জাহান্নামী, তুই কি চাস? এই কথা শুনে আপু একেবারে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে রইল। আমি ওনাকে এভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে একটু পিছিয়ে যেতে নিলে আপু আমার হাত ধরে আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, আগে শরীর চাই, পরে রূহ, আগে তোর বোনেরটা, পরে তোরটা, এরপর তোর মা বাবার। আমাকে জাগিয়ে অনেক ভুল করেছে ও, আমাকে কেন ডাকলো? আমি এবার সব শেষ। আপু কথাটা শেষও করতে পারেনি, তার আগেই উনি আমাকে ছেড়ে দেন আর আমার থেকে দূরে সরে গিয়ে হালকা আওয়াজে বলেন, চলে যেতে বললাম না তোকে? চলে যা, ও তোকে বন্দি করার আগে চলে যা। এরপর আমার আর কিছুই মনে নেই। এরপর আমার ঘুম ভাঙলো পরদিন সন্ধ্যায়। ঘুম থেকে উঠে দেখি আমি নিজের বিছানায় শুয়ে আছি আর আমার আম্মু আমার পাশে বসা। আমি আম্মুকে গতকাল রাতের কথা বললে আম্মু কান্না করতে শুরু করে দেন আর বলতে থাকেন, রাশেদ, তুই গতকাল রাতে তোর ঘরেই ছিলি। তুই এতক্ষণ আমাকে যা বললি, সকালে তোর বোন আমাকে সেইগুলোই বলল, কিন্তু তার ভাষ্য মতে রাতের বেলা সে তোর ঘরে এসেছিল, তুই ওর ঘরে যাসনি। আর তুই নাকি ওর সাথে ওই সব কথা বলেছিস যা তুই শুধুমাত্র আমাকে তোর বোনের নামে বললি। আর তুই রকম আওয়াজে নাকি কথা বলছিলি। সকালে উঠে আমি দুজনকেই দুজনের রুমের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। বল বাবা, আমি কাকে বিশ্বাস করব? আম্মুর এই কথা শুনে আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে বললাম যে আপুর সমস্যাটা মনে হয় আমার মাঝেও আসছে আস্তে আস্তে, জলদি কিছু একটা করতে হবে আমাদের। এরপর আমি দেখি যে মাহিন আমার রুমে ঢুকলো। মাহিন আমাকে বলল, চল, একজন নতুন হুজুরের সন্ধান পেয়েছি, সেখানে যাই। মাহিনের কথা শুনে আমি আর কোনো কিছু না ভেবে শার্ট পরে মাহিনের সাথে চলে যেতে লাগলাম। সারাদিন না খেয়ে থাকার ফলে বাইরে বেরিয়ে দোকানে বসে 2-3টা পুরি খেয়ে আবার সেই হুজুরের কাছে গেলাম। হুজুরের কাছে গিয়ে আমার খুব অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ ওনার গায়ে টুপি পাঞ্জাবি থাকলেও ওনার চেহারাটা কেমন যেন রুক্ষ আর অমানসিকতায় ভরা ছিল। উনি আমাকে দেখে বললেন, মাহিন আমাকে সব বলেছে, তোর বোনের সমস্যা শেষ হবে। আসলে ওকে কালো জাদু করা হয়েছে, সেটা কাটাতে হলে আমাকেও এইভাবে কিছু কাজ করতে হবে। তাই আমার কিছু জিনিস লাগবে, একটা মোমবাতি, তোর বোনের ছবি, তার ব্যবহার করা কাপড় আর তার সম্পূর্ণ নাম সহ তোমাদের বাসার সামনের এক মুঠো মাটি। আমি ওনাকে বললাম আমি সব কিছু দিতে রাজি আছি, কিন্তু আমার বোনের ভালো হওয়া চাই। এরপর উনি উদ্ভট একটা হাসি দিয়ে বললেন, কাজ হয়ে যাবে। আমি ওনাকে আগামীকাল সবকিছু দেব বলে আমার বাসার দিকে রওনা দেই। এরপর রিকশায় উঠে এমন সময় কোথা থেকে যেন গতকালের সেই পাগল হুজুর আমার সামনে আসেন। তারপর আমাকে একটা সজোরে চড় দিয়ে বলতে লাগলেন, সর্বনাশ করতে কি উঠে পড়ে লেগেছিলি তুই? তোকে বললাম না 5 দিন পর আসবো, তুই কেন এখানে এলি? আমি চড় খেয়ে কিছুটা স্তব্ধ হয়ে যাই আর ওনার প্রশ্ন শুনে নিজেকে সামলে ওনাকে জিজ্ঞেস করি যে, আপনি এখানে? আমাকে মারলেন যে? আপনি আমার পিছু করছেন টাকা খাবার জন্য? ওসব হবে না। এরপর উনি আমাকে খুব ঠান্ডা গলায় বললেন, টাকা? তুই ভেবেছিস আমি টাকার জন্য এসব করছি? তুই জানিস আমি কে? আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। মা বাবাকে শয়তানের কাছে হারিয়ে এই দীক্ষা গ্রহণ করে মানুষকে সাহায্য করাই আমার কাজ এখন। টাকা? তুই আমাকে টাকা দিবি? তোর বোনের জীবনের মূল্যে কত টাকা দিবি আমাকে? টাকার কথা বলিস মূর্খ, কত টাকা দিবি তুই? ওনার কথা শুনে আমি কিছুটা ঠান্ডা হই। এর মাঝে মাহিন সেই হুজুরকে গালাগাল করতে থাকে, কারণ হুজুর আমাকে মেরেছিল। এরপর আমি মাহিনকে শান্ত হতে বললাম আর হুজুর আমাদের বললেন, চল, তোদের নিয়ে সামনে এগুতে এগুতে তোর বোনের ঘটনা শুনবো, আয়। অনেককেই তো বলেছিস, আমাকে একবার বলে দেখ।
এই বলে উনি আমাদের নিয়ে হাঁটতে শুরু করেন। আমিও ওনাকে বলতে চাচ্ছিলাম আসলে হয়তো হালকা হতে চাচ্ছিলাম বা কোনো সমস্যার সমাধানের আশায়। সে যাই হোক, একটু সামনে যেতেই আমাদের সামনে একটি ভ্যান এলো। ভ্যানওয়ালাকে হুজুর সালাম দিয়ে বললেন, ভাইজান সামনে যাবেন? ভ্যানওয়ালা সালামের উত্তর দিয়ে আমাদের উঠে বসার ইশারা করলো। ভ্যানে উঠে হুজুর আমাকে বললেন, এবার বল কি হয়েছে তোর বোনের। আমিও হুজুরকে বলতে লাগলাম, আমার বোনের নাম রিমা, আমার থেকে 3 বছরের বড়। আমি যখন ইন্টারমিডিয়েটে তখন ওর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। আমার বোন খুব লক্ষ্মী আর ঘরোয়া টাইপের একজন মেয়ে, দেখতেও বেশ সুন্দর, কিন্তু কিছুতেই কোনো সম্বন্ধ বিয়ে অবধি করাচ্ছিল না। এভাবে 10 থেকে 12টা পাত্র দেখা শেষে আমার মা সিদ্ধান্ত নেন যে মসজিদের ইমামের কাছে আপুকে নিয়ে যাবেন দোয়া নিতে। ইমাম সাহেবের কাছে গেলে উনি আমাদের জানান যে আপুর ওপর বিয়ে বাধা জাদু করা থাকতে পারে বলে উনি সন্দেহ করছেন। উনি আমাদের কোরআন খতম দিতে বলেন এবং মাদ্রাসায় একবেলা খাওয়ানোর কথা বলেন আর 3টা মুরগি সদকা দিতে বলেন। হুজুরের কথা মতো কাজ করার প্রায় 20 দিনের মাথায় নতুন পাত্র এলো, দেখা হলো। এবার কোনো সমস্যা ছাড়াই বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। এরপর আপুর বিয়ে হলো। বিয়ের পর আপুর দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু আমার দুলাভাইয়ের মতে আপু মাঝে মাঝেই আজব সব আচরণ করতেন। কখনো মাঝরাতে দুলাভাই ঘুম থেকে উঠে দেখতেন আপু ওনার দিকে শয়তানি দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর অন্ধকারে আপুর চোখ বিড়ালের মতো জলজল করছে। আর সে আমার দুলাভাইকে মাঝে মাঝে দিন গোনার মতো বলতো। আপুর কথাগুলো ছিল কিছুটা এমন, আর মাত্র 85 দিন, আমাকে আহ্বান করা হচ্ছে, আমি আসছি, মাত্র 85 দিন। এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যেত অথবা পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত। আমার দুলাভাই ব্যাপারটাকে বেশি একটা আমলে নিতেন না, মডার্ন যুগের ছেলে, তাই পাত্তা দিতেন না এসবে। ভাবতেন যে আপু হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে আর এসব কথা বলছে। মাঝে মাঝে নাকি আপু ঘুম থেকে উঠে ফ্যাল ফ্যাল চোখে কাঁদো কাঁদো হয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে থাকতো আর বলতো, আমি আর বেশি দিন পারবো না, আপনারা দোয়া করেন যেন আল্লাহ রহম করেন। এই বলে নাকি সেও পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে যেত। ভাইয়া এই কথাগুলো একইভাবে পাত্তা দিতেন না, কিন্তু যত দিন যেতে লাগলো সমস্যা তত বাড়তে লাগলো। একদিন রাতের বেলা আমার দুলাভাইয়ের ফ্যামিলির সবার ঘুম ভাঙলো দুলাভাইয়ের বড় ভাইয়ের ছেলের চিৎকারে। তার চিৎকার শুনে সবাই ঘুম থেকে উঠে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজার পর তাকে বাসায় না পেয়ে এলাকার আশেপাশে খুঁজে আপুর শ্বশুর বাড়ি ফিরলেন। তখন দেখলেন যে ওনার নাতি ডাইনিং এর মাঝে অচেতন হয়ে পড়ে আছে, আর তার মাথার মাঝে বড় করে কালো তিলক আঁকা। এরপর তাকে উঠানো হলো আর তাকে বিছানায় নিয়ে তার জ্ঞান ফেরানো হলো। সবাই তখন ওর কাছে দাঁড়িয়ে ছিল। সে ঘুম থেকে উঠেই আমার আপুকে দেখে জোরে চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। ওকে শান্ত করে সবাই যখন জিজ্ঞেস করলো যে কেন সে কাঁদছে আর কোথায় বা সে গিয়েছিল, উত্তরে সে গুছিয়ে কিছু বলতে পারেনি, কারণ তার বয়স তখন 10-এর বেশি নয়। খুব ঘুম পেয়েছিল। অগোছালো তার কথাগুলো যদি সাজানো হয় তবে তার মানে দাঁড়ায় যে রাতের বেলা বাথরুমে যাওয়ার দরকার হলে সে বাথরুমে যাবে বলে উঠতে চাচ্ছিল। আর তখনই আমার আপু তার সামনে কোথা থেকে যেন চলে আসে। সে আপুর সাথে বাথরুমে যায়, কিন্তু আপু তাকে বাথরুমে নিয়ে গিয়ে তার হাত বেঁধে ফেলে আর একটি মোমবাতি জ্বালিয়ে পর সেটি আঙুল দিয়ে নিভিয়ে তার আঙুলে লাগা মোমবাতির কালি নাকি তার মাথায় লাগিয়েছিল, আর তাকে নাকি বলেছিল কোরবানি বৃথা যাবে না, এই বয়সে কোরবানি হবি, তোর ভাগ্য খুব ভালো, আয় যাস না, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে, চলে আয়, আয় দিয়ে যা বলছি, কতদিন এভাবে পারবি, আয় বলছি। আপুর মুখে সব শুনে নাকি সে চিৎকার দিয়ে বাথরুমেই পড়ে যায়, কিন্তু সেখান থেকে ডাইনিয়ে কিভাবে গেল তা সে জানে না। এরপর সবাই আমার আপুর দিকে প্রশ্নবোধক চিহ্ন মুখে তাকালে দুলাভাই আমার আপুকে ডিফেন্ড করার জন্য বললেন, আরে বাচ্চা যখন চিৎকার করলো তখন আমি আর রিমা দুজন মিলে একসাথে ঘুম থেকে উঠে ওকে খোঁজা শুরু করলাম না, তোমরাও তো দেখেছো, বাচ্চা হয়তো কোনো স্বপ্ন দেখেছে। দুলাভাইয়ের এই কথা শুনে কেউ কোনো প্রত্যুত্তর দিতে পারেনি। এরপর এক শুক্রবারে আমার দুলাভাই বাসায় ছিলেন। উনি মাগরিবের ওয়াক্তে মাগরিবের নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন রুমে।
আর বিছানায় আমার আপু ঘুমাচ্ছিলেন। ভাইয়া নামাজ পড়া শুরু করতেই নাকি আপুর ঘুম ভেঙে যায় এবং সে ভাইয়াকে ধাক্কা দিয়ে জায়নামাজ থেকে ফেলে দেয়। এরপর ভাইয়া নিজেকে সামলে নেন আর মেঝে থেকে উঠে আপুকে সজোরে চড় মারতে গিয়ে দেখেন আপু সেখানে নেই, বরং আপু বিছানাতেই ঘুমাচ্ছেন। এই দেখে ভাইয়ার মনে কিছুটা সন্দেহ হয় আর উনি আবার নামাজ পড়তে বসেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনোভাবেই উনি সূরা ফাতিহা মনে করতে পারছিলেন না। কোনো সূরাই যেন ওনার মাথায় আসছিল না, কিন্তু কিছুক্ষণের মাঝেই উনি নিজেকে হালকা আর স্বাভাবিক ফিল করেন আর সূরাও মনে পড়ে যায়। ভাইয়া কোনো রকমে ফরজ নামাজ শেষ করে রুম থেকে বেরিয়ে চলে যান এবং আপুর শ্বশুর বাড়িকে বিষয়টা জানান। ওনারা ওনাদের এলাকার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর জানান যে নতুন বিয়ে শাদী হলে মাঝে মাঝে খারাপ নজর পড়ে মানুষের ওপর। উনি এরপর দুলাভাইদের বাসায় গিয়ে বাসা বন্ধ করে দিয়ে এসে আপুকে পানি পড়া তেল পড়া দিয়ে চলে যান। পরের দিন রাতে হুজুর আবার দুলাভাইয়ের বাসায় আসেন আর আম্মুকে বলেন, আপনার ছেলের বউয়ের ওপর একটা কালো ছায়া আছে, কিন্তু কি সেটা কেন আপনার ছেলের বউয়ের ওপর বুঝতে পারছি না। আসলে আমি কবিরাজ নই তো, তাই এসব বিষয়ে খুব বেশি জ্ঞান নেই আমার। তবে আমি কিছু কাজ করে দিচ্ছি, দেখেন যদি সমাধান হয় তবে আল্লাহর মেহেরবানি। এই বলে উনি আপুর ব্যবহারের সমস্ত কাপড় নিয়ে আসতে বলেন এবং প্রত্যেকটা কাপড়ের কোণার অংশ একটু একটু করে পুড়িয়ে দেন এবং এক বালতি পানি পড়ে সেখানে কাপড়গুলো ধুইয়ে দিতে বলেন। এরপর যাবার সময় হুজুর বাড়ি বন্ধ করে দিয়ে যান। সমস্যার সমাধান হয়ে যায়। আপুর আর কোনো সমস্যা হচ্ছিল না, ভালোভাবেই দিন কাটছিল আপুর। অনেক দিন কেটে যায় মাঝখানে। আমরা এর মাঝে খবর পাই যে আমি মামা হতে যাচ্ছি, অর্থাৎ আমার আপু প্রেগন্যান্ট। এই খুশির খবর শুনে একদিন আমি ভাবলাম আপুর শ্বশুর বাড়ি ঘুরতে যাব। এই ভেবে আমি ব্যাগ গোছানো শুরু করে দিলাম। সেই সময় মাহিন আমাদের বাসায় আসে আর আমি ঘুরতে যাব শুনে সেও আমার সাথে যেতে চায়। আসলে মাহিন আমার বন্ধু কম, ভাই বেশি ছিল, তাই আমি রাজি হয়ে যাই আর মাহিনকে নিয়ে আপুর ওখানে বেড়াতে যাই। আমি আর মাহিন কয়েকদিন আপুর বাসাতেই থেকে যাই। সবকিছু একেবারে ঠিকঠাক ছিল। 6 থেকে 7 দিন আপুর বাসায় থেকে আমি আর মাহিন ফিরে আসি। আসার সময় আপু আমার আর মাহিনের জন্য নতুন জামা কাপড় গিফট করেন আর মাহিনের বোনের জন্য এক সেট কানের দুল গিফট করেন। আমি ফিরে আসার কিছুদিন পর থেকে আপু অসুস্থ হতে লাগলেন। উনি নাকি প্রায় পেটে ব্যথা অনুভব করেন, কিন্তু মুখ দিয়ে 2-3 বার উহ বের করার সাথে সাথে নাকি ব্যথাটা গায়েব হয়ে যেত। যদিও প্রেগন্যান্সিতে বিষয়টা খুব আনইউজুয়াল না, আপু বলতেন এই ব্যথা অন্যরকম ব্যথা। উনি ব্যথায় কাতরাতেন আর বলতেন কেউ আমার শরীরে সুই ফুটাচ্ছে। এতটুকু বলার পরেই ওনার ব্যথা হঠাৎই নাই হয়ে যেত। আস্তে আস্তে আপুর ডেলিভারির ডেট চলে আসে আর আপু আমাদের বাসায় চলে আসেন। আসলে আমার আপু আমার আম্মুর কাছে থাকতে চেয়েছিলেন ওনার ডেলিভারির সময়। আপু বাসায় আসার পরের দিন সন্ধ্যায় আমি আর আপু মিলে আপুর রুমে বসে গল্প করছিলাম। তখন মাহিন আমাদের বাসায় আসে এবং সে আমার সাথে যোগ দেয়। এরপর আমার আর মাহিনের সামনেই আপু আমার গলা টিপে ধরেন। হঠাৎ বলতে থাকেন, অনেক দিন অপেক্ষা করতে হলো, তোর কোনো দোষ নেই। আসলে খুব রেগে আছি তো, তাই তোকে মেরে সেই রাগ আমি ঠান্ডা করব। এই এই তুই আবার এসেছিস, চলে যা বলছি, চলে যা। এই বলে আপু আমার গলা টিপে ধরে। আমার চারপাশ যেন অন্ধকার হয়ে যাচ্ছিল। এরপর আমি আমার কাঁধে মাহিনের ধাক্কা অনুভব করতেই আমার চোখের আলো ফিরে আসে আর আমি নিঃশ্বাস ফিরে পাই। আমি মাহিন আর আপুর দিকে তাকিয়ে দেখি সবকিছুই স্বাভাবিক, কিন্তু আমি আমার গলায় তখনও ব্যথা অনুভব করছিলাম। মাহিন আমাকে বলে, কিরে রাশেদ, কথার মাঝে কি ভাবছিলি? আজ যাই রে, পড়া আছে, দেরি হলে আম্মু অনেক বকবে। এরপর আমাকে আর আপুকে বিদায় দিয়ে মাহিন বাসায় চলে যায়। আমি এরপর বাথরুমে গিয়ে আয়নায় দেখি আমার গলায় আঙুলের ছাপ স্পষ্ট। আমি কিছুতেই মিলাতে পারছিলাম না যে কি থেকে কি হয়ে গেল আমার সাথে। সেদিন রাতে আমি আমার রুমে রাতের বেলা একাধিক ব্যক্তির হাঁটা চলার আওয়াজ শুনতে থাকি। ঘুমের মাঝে কেউ আমার কানের কাছে এসে ভারী গলায় বলতে থাকে, কতদিন ওকে সাহায্য করবি, কতদিন ওর সাহায্য নিয়ে বাঁচবি, আর বেশি দিন নাই, শেষ হবে, সব শেষ হবে। পরক্ষণেই আমার হালকা একটা আওয়াজ শুনতে পাই, ভয় পেও না, আমি আছি।
কতদিন পারবো জানি না, কিন্তু আমি আছি। আল্লাহ ভরসা। ভোর হচ্ছে, উঠো, নামাজ পড়ো, দোয়া করো। হালকা সেই কণ্ঠটা আমি শুনতে পাই, সেই কণ্ঠে যেন খুব কষ্ট নিয়ে এই কথাগুলো বলতে থাকে। এদিকে আম্মুকেও কিছু বলতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে, কারণ আম্মু অলরেডি আপুকে নিয়ে ব্যস্ত। আর যতই ডেলিভারির ডেট আসছিল, আম্মু যেন ততই খুশি আর নার্ভাস, দুটোই হচ্ছিলেন একসাথে। এর মাঝে দেখতে দেখতে আপুর ডেলিভারির ডেট চলে আসে, আর ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন আমার আপু। আমরা সবাই খুবই খুশি, আর দুই পরিবারের মাঝে আনন্দের কোনো সীমা ছিল না। আমার ভাগ্নেকে নিয়ে আপু যখন বাসায় ফিরলেন, তখন আমি খেয়াল করতে পারলাম যে আমার ভাগ্নে আমার আপুর কাছে গেলেই কান্নাকাটি করে, আর অন্য সবার কোলে চুপ থাকতো। আপুর কোলে বসে সে খেতেও চাইতো না, কাঁদতে থাকতো। এই সমস্যাটা সন্ধ্যার পর বেশি দেখা যেত, যদিও বিষয়টা স্বাভাবিক মনে হতো না আমাদের, তবুও বেশি একটা আমলে নেই না বিষয়টা। এরপর আপু তার শ্বশুর বাড়ি ফিরে যান আর আমার ভাগ্নেকে নিয়ে যান। ফিরে যাওয়ার পরে আপু যেন নিজেকে পুরোপুরি বদলে ফেলেন আর নতুন করে অন্যরকম এক মানুষ হয়ে যান। আপু সবসময় সাদা কাপড় পরতেন, রুম থেকে কখনোই বের হতেন না, খাওয়া দাওয়া করতেন না ভালো করে। এদিকে আমার ভাগ্নে খুবই ছোট, তাই আপুর খাওয়া দাওয়া না করার ফলে আমার ভাগ্নেরও খাওয়া দাওয়া হচ্ছিল না ভালো করে। আপু তার ছেলেকে একেবারেই কোলে নিতেন না, সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেতেন, রাত 12টার পর জেগে থাকতেন আর নিজের মনে কথা বলতেন। সকালে যদি ওনাকে জিজ্ঞেস করা হতো যে উনি কি বলছিলেন বিড়বিড় করে, তখন উনি বলতেন যে ওনার কিছু মনে নেই। একদিন আমার দুলাভাই রাতের বেলা ঘুমাচ্ছিলেন, আপু যথারীতি সজাগ। দুলাভাই আপুকে ঘুমাতে বলতেই আপু ওনার গলা টিপে ধরেন আর বলেন, তোর আজও এত সাহস, আমাকে হুকুম করছিস? তোর আর তোর পরিবারের সাথে আমার কোনো লেনাদেনা নেই, আমাকে আমার মতোই থাকতে দে, নাইলে তোর বংশে লাশের স্তূপ বানিয়ে দেব। এই কথা বলা শেষ করে আপু আমার দুলাভাইয়ের গলা ছেড়ে দিয়ে বলেন, আমাকে মাফ করবেন, আমি আর পারছি না, আমাকে সাহায্য করুন। এই বলে নাকি আপু অজ্ঞান হয়ে যায়। দুলাভাই সেদিন রাতে আপুর শ্বশুর বাড়িতে কথাগুলো জানান, আর আপুকে বর্তমান সমস্যা দেখে ওনারা আবার হুজুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। হুজুরের কাছে গেলে হুজুর বলেন যে আমার আপুকে ওনার বাসায় নিয়ে গিয়ে দেখবেন। পরের দিন মাগরিবের নামাজ পড়ে হুজুর আপুদের বাসায় যান, কিন্তু উনি বাড়ির দরজার ভেতর যেতে চাইলেন না। কেন যেতে চাইলেন না জিজ্ঞেস করার পর উনি উত্তর দিলেন, কালো এক ছায়া আপনাদের বাড়িকে ঘিরে রেখেছে, আমি ভেতরে যাব না, আপনাদের বৌমাকে আমার বাসায় নিয়ে আসবেন, আগামীকাল সেখানেই ওকে দেখব। হুজুরের এই কথাগুলো শুনে আপুর শ্বশুর বাড়ির লোকজন ভীষণভাবে চিন্তিত হয়ে যান। পরের দিন সকালবেলা হুজুর আপুর শ্বশুরকে ফোন দিয়ে বলেন, আমাকে ক্ষমা করবেন, আপনার ছেলের বইয়ের চিকিৎসা আমি করতে পারবো না, আমি কোনো কবিরাজ নই, আপনারা ভালো কাউকে দেখান, আমি মাফ চাই। এই বলে হুজুর ফোন কেটে দেন। বারবার ফোন দেওয়া হলেও উনি আর কোনো ফোন রিসিভ করেননি। আপুর শ্বশুর বাড়ির মসজিদে নামাজের পর হুজুরের সাথে দেখা করতে চাইলেও হুজুর প্রতিবার এড়িয়ে চলতেন আপুর শ্বশুরকে। এদিকে আপুর সমস্যা বাড়তেই থাকে। রাতের বেলা দুলাভাই ঘুমালে আপু দুলাভাইকে অনেক কথা বলতেন, হুমকি দিতেন, আর তখন আপুর মুখ থেকে ধোয়ার মতো বাজে দুর্গন্ধযুক্ত বাতাস বের হতো। এতই বাজে গন্ধ ছিল যে দুলাভাই রুমে থাকতে পারতেন না। আস্তে আস্তে আপুর শরীরে নানান জায়গায় দাগ দেখা দিতে লাগলো। হঠাৎ করে আপু খাওয়া দাওয়া বেড়ে গিয়েছিল। এরপর আপু নাকি 4-5 জনের ভাত তরকারি একাই খেয়ে নিতেন, আর বাসায় সবার সাথে দুর্ব্যবহার করতেন। দিন, মাস, বছর পার হচ্ছিল এভাবেই। সমস্যাগুলো যেন বাড়ছিল আস্তে আস্তে, কিন্তু অনেক কবিরাজ ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছিল না। এদিকে আমার ভাগ্নের বয়স 1 বছরের ওপর হয়ে গিয়েছিল তখন। একদিন রাতের বেলা যখন আপুর বাসায় রান্না হচ্ছিল, তখন নাকি আপু রান্নাঘরে গিয়ে ওনার শাশুড়ি আর ভাবিকে বলছিলেন, রান্না হয়নি? আরে রান্না করে কি হবে, দেখ কিভাবে খেতে হয়। এই বলে আপু নাকি কাঁচা মুরগির মাংস খেতে যাচ্ছিলেন। মুরগির একটা মাংস মুখে দেবার সময় আপুর শাশুড়ি আর ভাবি দেখলেন আপুকে যেন অদৃশ্য কিছু ধাক্কা দিয়ে ফেলে দিল, মানে মাংসটা খেতে দিল না। এরপর আপু মেঝেতে পড়ে গিয়ে বলতে লাগলেন,
আপনাদের দোহাই লাগে বাবার বাড়িতে পাঠিয়ে দিন আমাকে, ওখানেই সব সমাধান হবে, আমাকে সাহায্য করুন। এই বলেই আপু জ্ঞান হারান। এরপর আপুকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়ি আসার পর আপু ওনার ছেলের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, ছেলেকে ছাড়া এক মুহূর্ত থাকবেন না বলে জানান, এবং এও জানান যে শ্বশুর বাড়িও আর যাবেন না। অগত্যা আমার ভাগ্নেকেও নিয়ে আসা হয় বাড়িতে। বাসায় আসার পর আপু আর আমার ভাগ্নের সাথে আমার আম্মু ঘুমাতেন। আম্মু ঘুমাতেন বললে ভুল হবে, আম্মু আসলে রাতের বেলা জেগে জেগে ওনাদের দুজনকে পাহারা দিতেন। এদিকে রাত জাগতে জাগতে আম্মুর শরীরও খারাপ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। আপু যেন আস্তে আস্তে একেবারেই বদলে গেলেন। কেউ ওনার কাছে গেলেই তেড়ে আসেন, থুতু চেটাতেন, আর একেবারেই নামাজ পড়তেন না। ওনারা সামনে কাউকে নামাজ পড়তে দিতেন না। এদিকে হুজুর, কবিরাজ দেখানো চলছিল, তখনও কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারছিল না। 2 থেকে 1 দিন ভালো, তো পরে আবার সেই সেম অবস্থা। অনেক ভণ্ড মানুষের পাল্লাতে পড়েছি তখন আমরা, বিপদে পড়লে যা হয় আর কি। এর মাঝে আমাদের বাড়ির একদিকের দেয়াল নষ্ট হয়ে যাওয়ায় আমরা রাজমিস্ত্রি এনে সেটা ঠিক করি এবং রুম বড় করার জন্য দেয়ালের দৈর্ঘ্য বাড়িয়ে কাজ করতে শুরু করি। এই কাজ করতে কিছুদিন সময় লাগে। বাসা মেরামতের পরে যেন আপুর সমস্যাগুলো রোজগার হতে থাকলো। উদ্ভট সব কথা বলতেন, যা বোঝা আমাদের কষ্টসাধ্য ছিল। একদিন আম্মু আর আপু আমার ভাগ্নেকে রাতের বেলা পাহারা দিচ্ছিলেন। এমন সময় আম্মুর চোখ লেগে আসে আর আম্মু শুনতে পান একটা হালকা আওয়াজ আম্মুকে বলছে, মা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, আপনার নাতিকে বাঁচান, আমি আর পারছি না কিছু করতে, ওঠেন ওঠেন। এরপর আমার আম্মু ঘুম থেকে জেগে উঠে দেখেন আমার আপু আর আমার ভাগ্নে বিছানায় নেই। আম্মু চিৎকার করে আমাদের জাগান, আর আপু তার বাচ্চাকে খুঁজে পাওয়া যায় বাথরুমে। আপু বালতিতে পানি ভরে আমার ভাগ্নেকে প্রায় ডুবিয়ে ফেলেছিলেন। আর এই দৃশ্য দেখে জলদি আপুকে ধরে তার হাত থেকে বাচ্চাটাকে নিয়ে চলে আসি, আর আপুকে ধরে তার রুমে নিয়ে যেয়ে লক করে দেই। এদিকে আমাদের চিৎকারে মাহিমদের বাসা থেকেও হেল্প করার জন্য সবাই ছুটে আসে। এরপর আমি আর মাহিন হুজুর আর কবিরাজ খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ক্লান্ত আর পারছি না। আমাদের কি হবে আপনিই বলুন। আমার কথা শেষ হলে আমি দেখলাম আমাদের বহনকৃত ভ্যান গাড়িটি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি আর মাহিন আশ্চর্য হয়ে গেলাম। এতক্ষণ সময় ধরে কথা বলছি আর ভ্যান গাড়ি একেবারেও মনে হলো না যে কোন মোড়ে বাঁক নিয়েছে। সোজা পথেই মনে হচ্ছিল ভ্যান চলছিল। সোজা পথে তাহলে কিভাবে বাসায় এলাম? আমাদের দেখে হুজুর মুচকি হাসলেন আর বললেন, আমি বলবো না তুই বা তোরা আমাকে বিশ্বাস কর, কিন্তু আমার যা কাজ আমি তা করেই যাব। চল তোদের বাসায় যাই। এই বলে আমাদের বাসায় আসতে চাইলেন। এদিকে অনেক দেরি হয়ে গেছে বিধায় মাহিন তার বাসায় চলে যেতে চাইছিল, কিন্তু হুজুর বললেন, না, তুই যেতে পারবি না, তুই সবকিছু সাক্ষী, তোকে তো থাকতেই হবে। এরপর আমার অনুরোধে মাহিন বাসায় আসতে রাজি হলো। অবশেষে হুজুরকে নিয়ে আমরা বাসায় ফিরলাম। হুজুর আব্বুর সাথে দেখা করলেন আর আমার বোনের দরজার সামনে কিছু একটা পড়লেন, আর ওনার সাথে থাকা ব্যাগ থেকে একটি সাদা চক বের করে আপুর রুমের দরজার সামনে দাগ দিয়ে দিলেন। এরপর উনি আমাদের সাথে নিয়ে ড্রয়িং রুমে বসলেন আর বললেন, তোদের মেয়ের সমস্যা আমি জানি, এই জন্যই তো আমি এসেছি এখানে। আমি ঘুরে বেড়াই আর যেখানে আমাকে দরকার হয় আমি সেখানে নিজেই চলে যাই। কেউ ডাকলেও আমি যাই না। তোদের মেয়ের সমস্যা শুনবি? আমরা সবাই অধীর অপেক্ষা করছিলাম হুজুর কি বলেন সেটা শোনার জন্য। আমরা হুজুরকে হ্যাঁ বোধক ইশারা জানাতেই হুজুর বলতে লাগলেন, 1500 বছরের বেশি বয়স্ক, নিকৃষ্ট, পাপী, অবাধ্য জিনকে আহ্বান করা হয়েছে তোদের মেয়ের জীবন নাশ করতে। তোদের মেয়ে কেন বেঁচে আছে জানিস? তবে শোন, তোদের মেয়ের দাদা উনি ছিলেন খুব ধার্মিক আর পরহেজগার একজন ব্যক্তি। তোরাও আল্লাহর রহমতে নামাজি আর ধার্মিক। তোর মেয়ের দাদা কয়েকটা জিন পালতেন, এর মধ্যে 3 জনকে তোদের মেয়ের দাদা মৃত্যুর আগে তোদের পরিবারকে রক্ষা করার জন্য জিম্মা দিয়ে যান। কিন্তু এই 1500 বছরের শয়তান জিন তাদের মধ্যে 2 জনকে মেরে ফেলেছে, আর একজন এখনো তোদের মেয়েকে রক্ষা করে আসছে। ওকে মারতে পারেনি কারণ 3 জনের মধ্যে সে সব থেকে শক্তিশালী। মনে আছে রাশেদ তোর, গতকাল রাতে তোর বোন যখন তোকে বলেছিল আমাকে আসতে বারণ করার জন্য, এর পরেই তোকে তোর বোন আবার কি বলেছিল? ভয় পেও না, তাই তো? এই কথা সেই
রক্ষাকারী জিনের। তোর মেয়ের জামাইকে রাতের বেলা কাঁদো কাঁদো গলায় সেই বলতো যে আর পারছি না। তোদের মেয়ের গর্ভে তোদের নাতি থাকা অবস্থায় ব্যথার উপক্রম করতো যখন শয়তান, তখন সেই রক্ষক জিনই সেটা সমাধান করত। তোদের মেয়ে জামাইকে নামাজে শয়তানটা ধাক্কা দিলে সেই রক্ষক জিনই ওর মাথায় আবার সূরা মনে করে নামাজ পড়তে সাহায্য করে। কাঁচা মাংস খেতে গেলে তোদের মেয়েকে সেই বাধা দিয়েছিল। তোর মেয়ের জামাইয়ের বড় ভাইয়ের ছেলেকেও এই জিনই রক্ষা করেছিল সেদিন। সে তোর পরিবারকে রক্ষা করে আসছে নানান ভাবে। এতটুকু শুনে আমি জিজ্ঞাসা করলাম, হুজুর 1500 বছরের জিনকে আহ্বান করা হয়েছে মানে বুঝলাম না। আমার কথা শুনে হুজুর হাসলেন আর বললেন, এর উত্তর একজনই দিতে পারে, মাহিন। হুজুরের কথা শুনে আমি আর আমার পরিবার এমন শক খেলাম সেটা বলে আর বোঝাতে পারবো না। আমরা সবাই মাহিনের দিকে তাকাতেই দেখলাম মাহিন প্রচন্ড রাগ নিয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে আর বলছে, ভেবেছিলাম কোনোদিন কেউ জানবে না, কিন্তু আপনি কোথা থেকে এসে জেনে গেলেন সবকিছু। আমি এবার প্রচন্ড রাগ নিয়ে মাহিনের গালে একটা চর বসিয়ে বলি, সবকিছু খুলে বল মাহিন। এরপর মাহিন বলতে শুরু করলো, রিমাকে আমি কখনো আপন নজরে দেখিনি। ওকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসার কোনো মূল্যও দিত না আর বুঝতেও চাইতো না। কখনো বলতেও পারিনি ওকে। একে তো বন্ধুর বোন, তা আবার বয়সে বড়। ওর বিয়ের কথা উঠলে আমি কি করব ভেবে অনেক কিছু করব বলে ভাবি, কিন্তু আমি ইন্টারমিডিয়েটের এক ছেলে, কি বা করব। শেষমেশ কোনো পথ না পেয়ে আমার মাথায় একটা শয়তানি প্ল্যান আসে। বিভিন্ন জায়গায় অনেক খুঁজে খুঁজে এক তান্ত্রিকের সন্ধান পাই। নিজের জমানো টাকা তার কাছে দিয়ে তার মাধ্যমে রিমার বিয়ে বন্ধ করার জন্য কালো জাদু করি। ভাবছিলাম আর বেশি কিছু করব না, কিন্তু হুজুরের কাছে গিয়ে জাদু কাটিয়ে রিমার বিয়ে দিলি তোরা। রাগে কষ্টে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি রিমার উপর কালো জাদু করে ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। ও আমার যখন না, তখন কারোর না। রিমার শ্বশুর বাড়ি বেড়াতে গেলে রিমা যে কানের দুল আমার বোনের জন্য দিয়েছিল সেটাও আমি কালো জাদুর কাজে ব্যবহার করেছি। কিন্তু তোরা খুব নামাজি আর রিমার হাজবেন্ড খুব ধার্মিক, তাই ওর সন্তান যখন রিমার গর্ভে, তখন আমি চেয়েও রিমার কোনো ক্ষতি করতে পারছিলাম না। ওদের বাসাটাও বন্ধ ছিল তখন, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার আগে রিমা যখন এখানে এলো তোদের বাসায়, তখন আমি ওর উপরে কালো জাদু করি। কিন্তু তোদের এই বাসা তোদের দাদা সুরক্ষিত করে রেখেছিল, তাই বেশি কিছু করতে পারিনি হুজুরকে ভয় দেখানো ছাড়া। এরপর তোর বাসা মেরামতের কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে বাসার সুরক্ষা নষ্ট করে ফেললে আমি ফাইনালি রিমা আর তার ছেলেকে মেরে ফেলার জন্য ফ্রি হয়ে যাই, কিন্তু পারছিলাম না সেই ভালো জিনের জন্য। তাই আজ তোকে এই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলাম। রিমাকে শেষবারের মতো কালো জাদু করতে কিছু জিনিস লাগতো, সেই কাজে তাই তোকে নিয়ে গিয়েছিলাম। তোর হাত দিয়ে তোর বোনকে মেরে ফেলার প্ল্যান করছিলাম আমি। তোকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোত্থেকে এই হুজুর এসে সব শেষ করে দিল। মাহিনের মুখে সব কথা শুনে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাহিনকে বেধড়ক মারতে গেলে হুজুর আম্মু আব্বুর কথায় থেমে যাই। আমি মাহিনকে বলি, কিভাবে পারলি তুই মাহিন? তোকে তোকে বন্ধু কম ভাই বেশি ভাবতাম। আপুও তোকে কত আদর করত ছোট ভাই হিসেবে। কিভাবে পারলি তুই মাহিন? এটা কি তুই করলি? এই বলে আমি অঝরে কাঁদতে থাকি। আমার কান্না দেখে মাহিন আমার কাঁধে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলে, বন্ধু রাগ আর শয়তানের ধোকায় পড়ে আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। রিমাকে ভালো করতে যা করতে হয় আমি করব। মাহিনের কথা শুনে হুজুর মাহিনকে জিজ্ঞেস করলেন, কিভাবে এই কালো জাদু করেছে তোমার তান্ত্রিক? মাহিন বলল, শ্মশান থেকে পুরনো একটি লাশের হাড় ব্যবহার করে এই অবাধ্য জিনকে সেটার মধ্যে বাঁধা হয় এবং সেই হাড়ে রিমা আপুর ব্যবহার করা কাপড়ের টুকরো আটকে সেই জিনকে খোরাক হিসেবে আপুর রূহ দেয়া হবে বলে ওয়াদা করে কালো জাদু করা হয়েছে। আর এই জাদু যেন আর না কাটানো যায় সেজন্য হাড়টাকে একটি মাটির কলসিতে ভরে কলসিটি পানিপূর্ণ করে নদীতে ফেলে দেয়া হয়েছে। মাহিনের কথাগুলো শুনে হুজুর বললেন, মানে না মেরে যাবে না। আচ্ছা, এখনো সময় হয়নি, আমি 4 দিন পর এসে এর সমাধান করার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই 4 দিন বাসায় মাদ্রাসার ছাত্র আনাবি তোরা। 1 মিনিটের জন্য যেন কোরআন পড়া বন্ধ না হয়, তোরা নিজেরাও পড়বি।
নামাজ পড়বি, জিকির করবি, দোয়া করবি। আমি বাসা বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলে হুজুর বাসা বন্ধ করে চলে গেলেন। এরপর আমাদের বাসায় হুজুরের কথা মতো কোরআন পাঠ শুরু হয় মাদ্রাসার ছাত্রদের নিয়ে এসে। আমার ফরজ নামাজ সহ সকল নামাজ আদায় করি এই 4 দিন। এই 4 দিনে শুরুর দিকে আপুর থেকে চিৎকার শুনতে পেতাম যে কেউ ভেতর থেকে বলছে, বন্ধ কর বলছি, আমি আর পারছি না। এরপর আপু নিজেই আবার বলতেন, আল্লাহর কালামের শব্দ শয়তানের কারে বিষ। তোর দিন শেষ হয়ে আসছে, ইনশাআল্লাহ এবার সব ঠিক হয়ে যাবে। এরপর থেকে আপুর রুম থেকে আর আওয়াজ শুনতে পাইনি আমরা। এই 4 দিন সকাল সন্ধ্যা রাত আপুকে খাইয়ে দিতেন আম্মু। 4 দিন পর সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় আসলেন। উনি আপুর রুমের সামনে গিয়ে সেদিনের দেয়া চকের দাগের একটা কোনায় কেটে ঢুকে পড়লেন। হুজুরকে দেখে আপু হুজুরকে খুব সুন্দর করে সালাম দিল। হুজুর আপুর সালামের উত্তর নিয়ে বললেন, আল্লাহ তোর ওপর আরো রহমত দান করুন। নাম কি তোর? তুই কি এই পরিবার রক্ষা করছিস? আল্লাহ এর ইনাম দেবে তোর জন্য, অপেক্ষা করবে ইনশাল্লাহ। এখন থেকে তুই সাহায্য করবি এবং মেয়েটাকে সুস্থ করতে। কি করবি তো? হুজুরের কথা শুনে আপু বললেন, ইনশাল্লাহ হুজুর, আমার নাম হামজা। এরপর হুজুর একটা কাগজ নিয়ে অনেক কিছু লিখলেন, আর লেখা শেষ হলে সেটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে দিলেন। এরপর দোয়া পড়ে পানিতে ফু দিয়ে কাগজটা বের করে আমাদের হাতে দিয়ে বললেন, এই কাগজ এমন জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে যেখানে সন্ধ্যার পরেও অন্ধকার থাকে না। কোনো না কোনো কোল থেকে আলো সেই জায়গায় গিয়ে পড়ে, সেখানে পুঁতে দে। কিন্তু কোথায় পুঁতে দিলি সেটা কাউকে বলবি না, কাউকে না, আমাকেও না। হুজুরের কথা শুনে আমার আব্বু কাগজটা পুঁতে দিতে চলে গেলেন। আমার আব্বু রুম থেকে বের হতেই আমার আপু নড়ে চড়ে বসলেন আর হুজুরকে বলতে লাগলেন, তোরা কত ভীতু আর কত অসহায়, কতজন মিলে আমাদের বিরুদ্ধে লড়ছিস। দেখ কত ক্ষমতা যে এতজন মিলেও আমাকে হারাতে পারছিস না। রূহ যদি নিতে না পারি তাহলে কাউকে না কাউকে আমি মারবই। এই কথা শুনে হুজুর বললেন, আমরা এতজন নই, আমরা আল্লাহর রহমতের আশায় সবাই একটাই দোয়া করছি, এই মেয়ের সুস্থতা। হতে পারি অনেকজন উপস্থিত আমরা, কিন্তু আমাদের দোয়া একটাই, আর এই একটা দোয়ার কাছেই তুই হারবি। এরপর আব্বু ফিরে এসে গ্লাসে থাকা পানি আপুকে খাইয়ে দেন। আপু পানি কিছুতেই খাবেন না। অনেক মানা করলেও এই 4 দিনের কাজে আপুর ভেতর সেই শয়তান অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। তাই আপুকে আমরা সহজেই পানি খাওয়াতে পেরেছিলাম। আপু নাকি খাওয়ার পর হুজুর কিছু দোয়া পড়ে আপুর গায়ে ফু দিলেন আর বললেন, তুই আছিস হামজা, কালো জাদুর জিনিসগুলো বের করে দে। এরপর আপু অঝরে বমি করতে লাগলেন। বমির সাথে চুল আর কাপড় বের হচ্ছিল। বমি করে আপু অজ্ঞান হয়ে যান। হুজুর আপুর হাতে একটা তাবিজ বেঁধে দিলেন। বললেন, এই কালো জাদুর আসল জিনিস সেই লাশের হাড়, সেটা আর পাওয়া সম্ভব না। তাই তোদের মেয়ে সেই কালো জাদুর মাঝে একটা দেয়াল তৈরি করে দিলাম। দেয়ালটা এই তাবিজ আর এই কাগজে যেটা পুঁতে আসলি সেটা বানিয়ে দিলাম। মেয়ের ভেতর থেকে কালো জাদুর জিনিস বের করা হয়েছে। জিন ভর করতে পারবে না। আর যতদিন এই দেয়াল আছে মনে রাখবি, এই তাবিজ যেন খোলা না হয়। আর ওই কাগজ যদি ওখান থেকে বের করে ফেলা হয় আর কিছুই করা সম্ভব হবে না। যা, আল্লাহর দয়ায় এখন থেকে তোদের মেয়ে সুস্থ। আর তোরা চাইলে হামজা তোদের সাথে থাকবে, নইলে ওকে আমি নিয়ে যাব। আমরা হুজুরকে বলি, যেহেতু দাদু আমাদের পরিবারকে রক্ষা করার জন্য জিন দেখে গেছেন, তাহলে হয়তো এর কোনো কারণ আছে। তাই আমরা হামজাকে আমাদের রক্ষক হিসেবে থাকতে বলি, কিন্তু তার অস্তিত্ব যেন আমরা না বুঝি সেই শর্তও তাকে দেই। এরপর আমরা হুজুরকে জিজ্ঞাসা করি মাহিনকে নিয়ে কি করা উচিত। হুজুর আমাদের বললেন, দেখ, বান্দা তার ভুল বুঝতে পারলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ওর পাপের শাস্তি আল্লাহ ওকে দেবেন। তোরা চাইলে ওকে মাফ করে দে, ভুল করেছে ও। এই বলে হুজুর আমাদের বাসা থেকে চলে যান। এর একটু পর আপুর জ্ঞান ফিরে আসে এবং আপুকে আমরা সবকিছু জানাই। মাহিনের করা এই কাজ আপু বিলিভ করতেই পারছিলেন না। এরপর থেকে মাহিনের সাথে আমার সম্পর্ক একেবারে শেষ হয়ে যায়। আমি আর আব্বু মিলে
সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিলাম, যার কাছে মাহিন আমাকে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে আর সেখানে পাইনি। এরপর মাহিনের মা বাবাকে সব ঘটনা জানালে ওনারা রাগে আর লজ্জায় এলাকা ছেড়ে কোথাও চলে যান এবং আর কখনো ফিরে আসেননি। এরপর আল্লাহর রহমতে আপু শ্বশুর বাড়ি চলে যান এবং আমার ভাগ্নেটাও এখন ভালো আছে। সব মিলিয়ে আমরা এখন ভালো আছি, আলহামদুলিল্লাহ। জানো সাবিত, এই ঘটনা যাকেই বলি কেউ বিলিভ করে না, বলে এমন কিভাবে সম্ভব। আসলে যে সয় সেই জানে কতটা যন্ত্রণা। এতক্ষণ এখানে বসে আসলে বানিয়ে বানিয়ে এত কিছু বলা সম্ভব কিনা সেটা মানুষ বুঝতে চায় না। যাই হোক, তোমার যদি মনে হয় ভূত.com শেয়ার করবা তাহলে করতে পারো, কিন্তু পরিবারের ইনফরমেশন দিবা না, যেহেতু এখানে আমার ও আমার বোনের ফ্যামিলি জড়িত। এরপর আমি রাশেদ ভাইকে জিজ্ঞেস করি সেই হুজুরের কথা, সে কোথায় আছে তাও জিজ্ঞেস করি। উনি আমাকে বললেন যে এরপর হুজুরকে আর কখনো দেখা যায়নি, বা যেখানে হুজুরের সাথে দেখা করেছিলেন ওনারা সেখানেও হুজুরকে আর পাওয়া যায়নি। হয়তো অন্য কোনো সমস্যার সমাধান করতে অন্য কোথাও চলে গেছেন উনি। এই বলেই রাশেদ ভাই ওনার ঘটনা শেষ করেন। ঘটনা শুনে আমি আর রাশেদ ভাই সিগারেট খেতে খেতে বাস স্ট্যান্ডে চলে যাই। রাশেদ ভাইকে বাসে উঠিয়ে দিই, আমি আমার বাসায় রওনা হই। রিকশায় বসে সিগারেট খেতে খেতে ভাবছিলাম, মানুষের জীবনে কি কোনো ধরনের ঘটনা নেই? কারো কারোর সাথে মিল থাকে, আবার কারো ঘটনা একেবারেই আলাদা। ঘটনাটি শুনে আমার খুব ভালো লাগায় আমি ভূত.com শেয়ার করলাম। পড়ে শোনালে খুশি হব। আর ধন্যবাদ লিসনার্স, আপনাদের এতক্ষণ সময় নিয়ে শোনার জন্য আর এত ভালোবাসার জন্য। আর স্পেশালি থ্যাংক ইউ জানিয়েছেন আমাদের টিমকে, পুরো টিমকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে। কথা হবে। আল্লাহ হাফেজ।